ওকে, তো গত ক্লাসে আমরা যে জিনিসগুলো পড়ছিলাম সেখানে অনেকগুলো ম্যাথ ছিল, এই যে উপরে আছে এগুলা, এই জিনিসগুলো আমাদের পড়া মোটামুটি শেষ হয়ে গেছিল। এখন এইখানে দেখো আরেকটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথের ভিতর বলছে কি যে এই জায়গাটায়, কোন জায়গাটা জানি, হ্যাঁ এই জায়গাটায় আমাদের এরকম একটা সাপোর্টের মতন আছে, আর এই জায়গায় আরেকটা সাপোর্টের মতন আছে। তো এই জায়গায় হয়েছিল কি, যে আমাদের একটা তারকে তারা এইভাবে রাখছিল, একটা তারকে এইভাবে রাখছিল, তখন এই নিচের অংশটুকু ছিল না, এখানে নিচের যে অংশটুকু আছে এই অংশটুকু ছিল না। তো তখন তারা করছে কি, তারা এইখানে একটা তার দিয়া, এই একদম মাঝ বরাবর একটা তার দিয়ে এম বড় একটা বস্তুকে ঝুলাই দিছে এখানে। তো ঝুলাই দিলে ঘটনা কি হবে, ঝুলাই দিলে আমাদের যে বস্তুটা আছে সেই তার যেটা আছে সে তারটা একটু নিচের দিকে এরকম করে চলে আসবে। তখন আমাদের উপরের দিকের যে অংশটুকু সেই অংশটুকু আর থাকবে না, পুরো তারটা এখন কোন দিকে চলে আসছে, নিচে চলে আসছে, ঠিক আছে। তো তোমাকে বলে দিতে কোশ্চেনে দেখো এটা, যে বস্তুটা ঝুলিয়ে দিলে তারটা 1 সেন্টিমিটার নিচে ঝুলে পড়ে। অর্থাৎ আগে ছিল কোন জায়গায়, এই জায়গায়, এখন হচ্ছে কোন জায়গায়, এই জায়গায়, তাহলে নিচে ঝুলবে কতটুকু, 1 সেন্টিমিটার, এটা আমাদের বলা আছে 1 সেন্টিমিটার। এবং আমাদের যে তারটা আছে সে তারের একটা প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ থাকবে, ক্ষেত্রফল থাকবে অবশ্যই। এই যে তারটাকে যদি আমি এখানে আনি, তাহলে এই যে তারটা আছে সে তারের একটা কি থাকবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে, সেটা আমাকে বলে দিছে কত, সেটার ব্যাসার্ধ হয়েছে 0.4 মিলিমিটার। আর এই যে ইয়াং এর গুণাঙ্ক সেটাও আমাকে বলা আছে, সেটা হচ্ছে 2 × 10⁻11। জিজ্ঞেস করা হয়েছে এই যে এম ভরটা সেটা কত। প্রশ্ন কি বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তাহলে এটার জন্য আমরা একটু ডায়াগ্রামটা এখানে আরেকবার এঁকে নিই, যাতে আমাদের চিত্র এগুলো আঁকতে একটু সুবিধা হয়। তুমি কি লিখতেছো নাকি? তাইলে আমি তাড়াতাড়ি করে ফেলতাম নাইলে, আর লিখলে যে এই পেজে টানেন আছে ওই ভাই, পেজে যাব। টানেন ভাই, টানেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই অবস্থাটা আছে আমাদের এখন, ঠিক আছে। আগে ছিল উপরের অবস্থাটা, এখন আছে নিচের অবস্থাটা। এই জায়গায় আমাদের একটা ভর ঝুলানো আছে, ভরটা কোন দিকে, নিচের দিকে। এটার কোন কালার পড়ে গেছে, হ্যাঁ নিচের দিকে একটা এম ভরের বস্তু ঝুলানো আছে। তো আমাদেরকে বলা আছে কোনটা, বলা আছে এই যে এখান থেকে এতটুকু যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কত, এটা বলা দেওয়া আছে 1 সেন্টিমিটার। আচ্ছা, তো যেহেতু আমাদেরকে ভর বের করতে হবে, আমরা ইয়াং এর গুণাঙ্কের যে ফর্মুলাটা ছিল সেটা একটু দেখি। ইয়াং এর গুণাঙ্কের ফর্মুলা y, এটা মানে কত, এটা মানে ছিল FL বাই AL। এখানে দেখো কিছু জিনিস আমাদের জানা আছে, কি কি জিনিস জানা আছে আমাদের, এই যে এফ ওয়াইটা জানা আছে, এখানে যে এফটা সেটা বরাবর আমাদের কত আসবে, এমজি আসবে না, এফটা কি এমজি আসবে নাকি অন্য কিছু আসবে, খেয়াল করো তো একটু, বোঝার কথা। জি ভাই। এফটা কিন্তু, এটা কিন্তু এমজি হবে না, এটা কি হবে, এটা হবে সুতার টানটা, আমাদের সুতার টানটা বের করতে হবে। এমজি তো বস্তুর টান, বস্তুর সুতাটাও, সুতার ভিতরে তো এমজি পরিমাণ টান নাই, সুতার ভিতরে অন্য একটা টান আছে, সেটা আমরা একটু পরে দেখবো, ঠিক আছে। এটা হবে না আমাদের, এফটা অ্যাকচুয়ালি কি হবে, এফটা অ্যাকচুয়ালি হবে আমাদের সুতার টান, ঠিক আছে। এই সুতার টানটা আমাদের বের করে নিতে হবে, দেখবো আমরা কি আছে। এটা হবে সুতার টান। এল যেটা আদি দৈর্ঘ্য সেটাও আমাদের জানা নাই, কিন্তু আমাদের এই যে এ সেটা জানা আছে, আবার এটা যেটা সেটাও কিন্তু আমাদের জানা নাই, তাহলে আমাদের আননোন কিন্তু অনেকগুলো রয়েছে। তো সেখান থেকে আমরা একটু দেখি কি করা যায়। প্রথমত এটার কালারটা একটু গ্রিন করে নেই। হ্যাঁ, প্রথমত দেখো এই পয়েন্টটাকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে নিচের দিকে একটা বল আছে, নিচের দিকে বলটা কত, বলটা হয়েছে এমজি। এই দিক বরাবর একটা সুতার টান আছে, সেটা কত, সেটা হয়েছে টি। আর এদিক বরাবর যে সুতাটা আছে সেটার যে টানটা আছে সেই টানটাও কত হবে, টি কিন্তু হবে। একই পরিমাণ টান যে হবে, এটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? দেখো তো, টান সেম হওয়ার কথা না এখানে। ভাই টান যদি ভাই সেম নয় তাহলে এম যে কারণ হচ্ছে জিনিসটা ছিঁড়ে যাবে না? ছিঁড়ে যাবে না, মানে কথা হচ্ছে কি, এদিকে টান কম আর এদিকে টান বেশি, এরকমও হতে পারতো, হ্যাঁ। কিন্তু এরকম হইলে আমাদের দৈর্ঘ্যের একটা ব্যাপার থাকে। তুমি লামির উপপাদ্য পড়ছিলা, ঠিক আছে, লামির উপপাদ্যে কি বলছিল, যে এদিক বরাবর যে অ্যাঙ্গেল আর এখানের যে অ্যাঙ্গেল আর এখানের যে অ্যাঙ্গেল, এগুলো একটা আরেকটার কি হয়, সমানুপাতিক হয়, ঠিক আছে, ওইরকম একটা কথাবার্তা ছিল আর কি। তারপর আরেকটা জিনিস পড়ছিলাম, বল ত্রিভুজের উপপাদ্য, সেখান থেকেও আমরা এই জিনিসটাকে একটু কনক্লুড করতে পারি আর কি। তো আপাতত আমি খুব বেশি ডিটেলে যাইতেছি না, এমনি কমন সেন্স হিসেবে চিন্তা করো, যে একটা তার আছে সেটাকে আমি ঝুলাই দিলাম, ঝুলাই দিলে সেটা মাঝখানে এসে ঝুলে পড়ছে, তাহলে দুই পাশে যে টানগুলো হবে সেই টানগুলোকে আলাদা হওয়ার কোনো রিজন আছে? রিজন কিন্তু নাই, দুইটা কিন্তু সেমই হওয়ার কথা। তো জি যেহেতু ভাই, একদম মাঝ বুঝছি। মাঝ বরাবর এসে ঝুলে পড়তো, তো সেই কারণে এই ঘটনাটা হয়েছে আর কি। আচ্ছা, ভালো কথা। তো এখন এই যে আমাদের টানটা আছে সেই টানটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। একটা উপাংশ হবে কোন দিকে, এদিক বরাবর, আর একটা উপাংশ কোন দিকে, উপরের দিক বরাবর। ঠিক সেম ভাবে একটা উপাংশ হবে কোন দিকে, এদিকে, আর এটার আর একটা উপাংশ হবে এই দিক বরাবর। মানে খেয়াল করো, আমাদের এইখানের যে অংশটুকু আছে, এই অংশটা আর এই অংশটা, এটা কিন্তু পরস্পর কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। শুধু উপরের যে চেঞ্জ অংশটুকু করা থাকে, এই এতটুকু অংশ, এই অংশগুলা কার সমান হবে, এমজি এর সমান হবে, বুঝতে পারছো এটা? সমান হবে। জি ভাই। ওকে, তো এখন আমরা দেখি অ্যাঙ্গেলটাকে কোনোভাবে আনা যায় কিনা এখানে। তো অ্যাঙ্গেলটা দেখো এভাবে আনা যাবে, যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই কত হবে, থিটা হবে।
বুঝতে পারছি এটা? হুম, আচ্ছা, তো তাহলে জি আমাদের ভাই। এই অ্যাঙ্গেলটা না এখানে দেখানো আছে, এই যে এই অ্যাঙ্গেলটা আবার এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে হুম, এদিকের উপাংশটা হবে কি টি কস থিটা, আর উপরের আর উপাংশটা এটা হবে অবশ্যই টি কত হবে, সাইন। টি সাইন থিটা। তাহলে এই চিত্র থেকে আমরা বলতে পারবো কত, দুইটা টি সাইন থিটা মিলে কার সমান হবে, এমজি এর সমান হবে। বুঝতে পারছি এটা? জি ভাই। দুইটা টি সাইন থিটা এটা মিলে কার সমান হবে, এমজি এর সমান হবে। এখন প্রবলেম হয়েছে এই যে সাইন থিটা এটা আমরা বের করতে পারতেছি না, তো যাই হোক দেখি কোনোভাবে এটা বাদ পড়ে কিনা। আগে আমরা টিটা বের করে রাখি, টি সমান সমান কত আছে, টি সমান সমান তাহলে আছে এমজি ডিভাইডেড বাই 2 সাইন থিটা। তাহলে একটা রাশি মোটামুটি আমাদের জানা হয়ে গেছে, এবং আমরা দেখতেছি যে ইয়াং এর মডুলাসের যে ফর্মুলা সেটার ভিতর কোনোভাবে আমরা এম কে কিন্তু ঢুকাই ফেলতে পারছি, কারণ এখানে যখন আমরা টি এর ভ্যালু বসাবো তখন কিন্তু এখানে কি চলে আসবে, এম চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের বের করা বাকি কোনোভাবে এই যে স্মল এলটা। তো স্মল এলটা দেখি কেমনে বের করা যায়। স্মল এল মানে কি আসলে, স্মল এল মানে হচ্ছে দৈর্ঘ্যে কতটুকু বৃদ্ধি পাইছে, ঠিক না? তাহলে শেষে দৈর্ঘ্য কতটুকু হয়েছে খেয়াল করো একটু, যে এটাকে যদি আমি এ বিন্দু, এটাকে যদি বি, আর এটাকে যদি সি বলি, হ্যাঁ, এর পরে তো বি আসবে, সি কেন আসবে, এটাকে যদি আমি বি বলি, তাহলে প্রথমে দৈর্ঘ্যটা কি ছিল, প্রথমে দৈর্ঘ্যটা ছিল ও বি, ফাইনালি দৈর্ঘ্যটা কত হয়েছে ও এ বি। তাহলে ও এ বি থেকে আমি যদি ও বি কে বাদ দিই, বাদ দিলেই আমরা কি পাবো, আমাদের এলটা পাবো। বুঝতে পারছি এটা? ভাই পরে ভাই সুতা কেন ভাই ও বি, প্রথমে ছিল ও এ বি, না, প্রথমে পরে ছিল হচ্ছে ও। ওবিটা, টান টান অবস্থায় ছিল প্রথমে, তারপর সুতা যখন ঝুলাই দিছি তখন সে কি করছে, একটু স্যাক করে নিচের দিকে চলে আসছে। তাহলে তখন সুতার ভাই দৈর্ঘ্য কোনটা হয়েছে, এটার এটা? এটার এটার ফলে তো ভাই সুধার্ত ভাই দৈর্ঘ্য তো ভাই বাড়ার তো ভাই কথা না। কেন কথা না, দৈর্ঘ্য বৃদ্ধির কথাই তো আমরা এতদিন পড়তেছি, যে টান যদি খায়, টান খালি কি হবে, একটু লম্বা হয়ে যাবে, ভাই ইয়ং এর দেখেন গুণাঙ্ক ভাই, টানাঙ্ক আছে। মনে করেন যে একটা রাবার, হুম। রাবারটাকে আমি হচ্ছে যুক্ত করছি। হুম। এখন ভাই এখন আমি রাবারটা যদি রেখে দিই না, রাবার বড় হবে, ও ঠিক আছে হ্যাঁ বড় হবে। যেকোনো কিছুই বড় হইতে পারে ডিপেন্ডিং অন ফোর্সটা কত আর কি। তো এখানে এমন একটা ফোর্স দিছে যে ফোর্সের কারণে 1 সেন্টিমিটার বড় হয়ে গেছে আর কি। তো আমাকে ওই ভরটাই বের করতে হবে যে কত ভর দিলে পরে এই জিনিসটা হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ও এ বি এটা আমরা বের করতে চাই। এখন কথা হইছে আমরা তো দৈর্ঘ্যটাও জানি না। ঠিক আছে? দৈর্ঘ্যটাও জানি না। তো না জানলে আমরা কি করি, সবসময় অ্যাজিউম করে নিই। তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা আমরা ধরলাম কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের এল মনে করো। ঠিক আছে? তাহলে এটা যদি এল হয়, এখান থেকে এতটুকু কত হবে? L/2 হবে না? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে এতটুকু আছে কত? L/2। আচ্ছা, একটা কথা মিডিল এখানে মিডিল পয়েন্টটা। আমাদের দৈর্ঘ্যটা বলে দেওয়ার কথা। দৈর্ঘ্যটা ১ মিটার মনে হয় ছিল। হুম। প্রবাবলি এই হ্যাঁ যে লেন্থটা জিনিসটা কি আছে, ভাইয়া, মিডিল মিডিল পয়েন্টটাকে কি আপনি হচ্ছে L/2 ধরছেন না? হ্যাঁ, হ্যাঁ, L/2 ধরছি মিডল পয়েন্টটা। মানে পুরাটা যদি L হয়, মিডল পয়েন্ট মানে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্ব সেটা অবশ্যই কত হবে? L/2 হবে। হ্যাঁ কোন জায়গা থেকে ধরলাম? ও আচ্ছা, দাঁড়াও। এই জায়গা থেকে এতটুকু। এই যে এখান থেকে এতটুকু হ্যাঁ L/2 ভাই হবে না? জি হুম, ভাই ওইটা কথা L/2 ভাই হবে। বলছি। আচ্ছা, আর এখান থেকে কিন্তু এতটুকু ভাই দেখো বলা ভাই আছে এটা ১ সেন্টিমিটার। হুম, বলো। কিন্তু ভাই A/2 তো কখনো L/2 এর সমান হইতে পারে না নাকি পারে? কোন জিনিসটা A/2? হুম, না মানে এবি এবি ইকুয়াল টু তো হচ্ছে L/2 এর সমান তো হতে পারে না, নাকি না, ভাই না, পারে? লম্বা তো হবে অবশ্যই। লম্বা হইছে দেখেই তো আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি আসতেছে। সেম যদি হইতো তাহলে তো আর লম্বা হইতো না। L/2 ই আছে। ওকে। তো আমরা দেখি যে এখন আ এইখান থেকে এতটুকু যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমাদের বলা আছে। সেটা কত? ১ সেন্টিমিটার। তাহলে এটা যদি L/2 হয়, এটা যদি ১ সেন্টিমিটার হয়, তাহলে এই যে A থেকে B যে দৈর্ঘ্যটুকু সেটা আমরা বের করতে পারবো না? হুম, পিথাগোরাস থেকে? পিথাগোরাস থেকে এটা আমরা কি হ্যাঁ বলতে পারবো? এটা আসবে √L স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1 সেন্টিমিটার স্কয়ার। তো 1 সেন্টিমিটার স্কয়ারকে কি বলা যায়? 10 টু দি পাওয়ার মাইনাস 4। ঠিক আছে? তাহলে ১ সেন্টিমিটার মানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 2, সেটাকে স্কয়ার করলে 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখন আমার ভাইয়া যেটা খটকা ভাইয়া লাগতেছে, ভাইয়া হ্যাঁ বলো। মনে করেন যে আমি ভিতরে সেন্টিমিটার দিয়ে বের করলাম, এল এর ভ্যালু? সেন্টিমিটার দিয়ে বের করে নিচে আমি যদি মিটার করি তো তখন তো আবার -2 তে আসবে না মান? না, সমস্যা নেই। তখন তুমি এখানে কি করতে খেয়াল করো। তুমি তখন লিট এল যেটা আছে সেটাকেও সেন্টিমিটারে নিতা। তাহলে ওইটা মনে হ্যাঁ করো সেন্টিমিটার আছে, এটাও সেন্টিমিটার আছে। তখন যখন রুট করবা, রুট করলে আবার কি হয়ে যাবে এটা? 10 টু দি পাওয়ার মাইনাস 2 হয়ে গেছে না? তো তখন যখন 10 টু দি পাওয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করবা তখন কাটাকাটি যায় আবার একই জিনিসে আসবে। এটা স্কয়ার ঠিক রুটের আছে। ভিতরে আছে, তো আমি স্কয়ার করছি সে কারণে এরকম। আচ্ছা, তো আমি মিটারে কেন নিছি? কারণ আমার খটকা লাগতেছে এইটা। আমি মাত্র চেক করলাম কোয়েশ্চেনটা আবার। যে আমার এখানে এল এর ভ্যালুটা বলা ছিল। এল এর ভ্যালুটা বলা ছিল ১ মিটার। ঠিক আছে? মানে টোটাল যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা বলা ছিল সেটা কত? ১ মিটার। তাহলে সেটা যদি ১ মিটার হয়, এখান থেকে আমরা এটা বের করতে পারবো। এই জিনিসটা বের করে নিতে পারবো। এটা কত আসবে তাহলে? 1/2 মানে কত?
মানে এখানে 4 হওয়া উচিত, ঠিক না? 2 দিলে তো হবে না, L/2 হোল স্কয়ার না, তাহলে L²/4। তাহলে ওখানে কত আসবে? 1²/4 মানে 0.25 প্লাস 10⁻⁻4 এটার উপর রুট। ওকে, এই জিনিসটা থাকে। তো এইটাকে যখন ডাবল করব, ডাবল করলে পরে আমরা কি পাবো? টোটাল দৈর্ঘ্যটা পাবো না? এই যে OAB, তাহলে আমি এখানে বসাই দিই সেটা, যে 2 ইন্টু রুট ওভার 0.25 প্লাস 10⁻⁻4 মাইনাস OB মানে ছিল আগের দৈর্ঘ্যটা কত বলা আছে? 1 মিটার বলা আছে, ঠিক আছে? তো ফাইনালি আমরা এই জিনিসটুকু পাইলাম। এইটা কি বুঝতে পারছি কিনা দেখো। হ্যাঁ, এটাকে ভাই এত জটিল করে কেন কেন বের করলাম? কোন জিনিসটা? দৈর্ঘ্য বৃদ্ধিটা? যদি জি ভাই, যদি ভাই আমার কাছে যদি ভাই এল যদি ভাই থাকে, আর হ্যাঁ। ভাইয়া তো বলছে যে মধ্যে বৃদ্ধি হয়েছে 1 সেন্টিমিটার, তাহলে আমি হুম। এটা কি ডাইরেক্ট ত্রিভুজের সূত্র দিয়ে করে ফেলতে পারি না, যে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভাই সম্পূর্ণ ত্রিভুজটার মান আসে। আমার তো লাগবে এইটা, আর এটা তো জানি আমি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিয়ে করবো কি? ও ভাই, ওইখানে তো ও এ বি লিখছেন ভাই, এই জন্য হচ্ছে যে সম্পূর্ণ ত্রিভুজের হিসাব ও করছে। আচ্ছা, না না না, OAB মানে হচ্ছে এই পুরো দৈর্ঘ্যটা আর কি, দৈর্ঘ্য সেই হিসেবে। বুঝছি আচ্ছা, বুঝছি ভাই। কমপ্লিকেটেড হয়ে গেছিল কেন? কারণ আমাদের ওই প্রথমে 1 মিটারতে দেওয়া আছে, ওটা আমি দেখিনি। তাই আমি ভাবছি এল কাটাকাটি যাবে এমন একটা টার্ম আসবে, তো 1 মিটার যেহেতু দেওয়া আছে, তাহলে তো আর কমপ্লিকেটেড নাই অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাইলাম? স্মল এলটা পাইলাম। তাহলে আপাতত আমাদের কি জানা আছে? দেখো, এল জানা হয়ে গেছে, স্মল এল জানা হয়ে গেছে, এও আমরা জানি, ওয়াইও আমরা জানি। তাহলে একমাত্র বাকি কোনটা? কি হয়েছে? এই সাইন থিটাটা বের করা। এবং সাইন থিটাটাও দেখো এখন খুব ইজিলি বের করে ফেলা যাবে, অ্যাঙ্গেলটা বের করতে পারলেই তো কাজ হয়, ঠিক না? তাহলে দেখো, এখানে আমরা অলরেডি একটা দৈর্ঘ্য জানি এই ত্রিভুজে, এই দৈর্ঘ্যটা জানি, সেটা কত? হাফ মিটার। এই যে দৈর্ঘ্যটুকু আছে সেটা আমরা জানি, সেটা কত? 0.5 সেন্টিমিটার, 0.5 বলতেছে 1 সেন্টিমিটার। তাহলে অ্যাঙ্গেলটা আমরা বের করতে পারবো না, কোণের বিপরীত বাহু লম্ব, এটা হচ্ছে কি? অতিভুজ। তাহলে যদি আমি অ্যাঙ্গেলটা ধরি, এই যে ট্যান থিটা, সেটা হবে কোণের বিপরীত বাহু লম্ব, লম্বটা কত? 1 সেন্টিমিটার, তাহলে 10⁻⁻2, নিচে হচ্ছে ভূমি, ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে 0.5 মানে হাফ মিটার। তো এখান থেকে হিসাব করলে আমরা কি পাই যাব? আমরা আমাদের অ্যাঙ্গেলটাও কিন্তু পাই যাব। তো এখন আমি যদি আমার মেইন ফর্মুলা যেটা ছিল, যেটা ধরে আমরা আগাচ্ছিলাম, সেটাতে যদি বসাই সবকিছু, আমরা এফটাকে একটু আলাদা করি। এফ সমান সমান তাহলে কি বলা যাবে? ওয়াই এ স্মল এল ডিভাইডেড বাই এল, এরকম বলা যায়। এখন এফ মানে কি আবার? এফ মানে হচ্ছে আমাদের এই টানটা টি, তাহলে এখানে কি বসবে? এম জি ডিভাইডেড বাই 2 সাইন থিটা। এটাই উত্তর কত আসবে? ওয়াই এ এল ডিভাইডেড বাই এল। ভাইয়া, হ্যাঁ। টার্নটাই যদি ভাই এফ হয়, তাহলে আমি এবার এফ এর জায়গায় আবার ওইটা কেন কেন বসাবো? কোনটা বসাবো? ওই যে mg/2 সাইন থিটা। এটা কি? এটাই তো টান। হ্যাঁ, টানটাই তো স্যার বল, অর্থাৎ টি ইকুয়াল টু এফ। সেটাই তো বসাইছি। এফ ইজ ইকুয়ালস টু টি, টি এর মান হ্যাঁ কত? টি এর মান এমজি বাই 2 sin থিটা, ওইটা বসাইছি। ভাইয়া, তাহলে আমার মানে আবার ওই যে নিচে mg/2 সাইন থিটা আমি কেন দেবো? ডাইরেক্ট এফ এর মান বের করবো, যা বের করবো ভাই ওইটাই তো অ্যান্সার না। ও, বস্তুর ভর বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। ভাই। ভরটাই তো বের করতে হবে, ভর তো জানি না। আচ্ছা, তাহলে এখন এখান থেকে দেখো, আমার একমাত্র অজানা কোনটা? একমাত্র অজানা হচ্ছে এম, সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। বহুত বড় একটা রাশি আমি লিখে ফেলছি। যাই হোক, তুমি যখন ভ্যালু বসে বসে করবা, তখন দেখবা যে এত বড় আসবে না। আচ্ছা, এখানে থাকলো আমাদের 2 sin থিটা, আর নিচে থাকবে জি এল। তো এখানে ভ্যালুগুলো সব আমরা জানি না। জি ওয়াই ভাই, এর ভ্যালু জানি। কত? 2 ইন্টু 10⁻11। এটার ভ্যালু কি দিয়ে বের করবো? পাই আর স্কোয়ার দিয়ে বের করবো। এল এর ভ্যালু এই যে মাত্র হিসাব করলাম এখানে, সাইন থিটার ভ্যালু এই যে এখানে হিসাব করলাম। তারপরে এল তো আমরা জানি 1 মিটার, আর জি এর ভ্যালু তো বলার কিছু নেই, জি মানে কত? 9.8। তাহলে সবগুলা ভ্যালু আমরা জানি, এখানে যখন বসাবো, বসাইলে পরে এখানে একটা আমরা অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সারটা অবশ্যই কিসে হবে? কেজিতে হবে, ঠিক আছে? তাহলে আমি ইউনিটটাও লিখে রাখি, এটা হবে কেজিতে। এই জিনিসটা একটু হিজিবিজি হয়ে গেছে, যাই হোক সমস্যা নেই, বুঝতে তো পারছো, তাহলেই হবে। না না, বুঝছি ভাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পরের অঙ্কে যাই। এতক্ষণ পর্যন্ত ইয়াং এর গুণাঙ্কের কিছু অঙ্ক করছি, একটু পরে আরো কয়েকটা করব, সেগুলো একটু এক্সট্রা, তো তাই লাস্টের জন্য রাখছি। এটা দেখো, এখানে কি বলা আছে যে 2 ইন্টু 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার চাপে সীসার ঘনত্ব কত হবে? ঠিক আছে, তাহলে সীসার নর্মাল ঘনত্বটা দেখো আমাদের দেওয়া আছে। অ্যাকচুয়ালি ঘনত্বটা কত? অ্যাকচুয়ালি ঘনত্ব রো, এটা মানে হচ্ছে 11.4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এটাকে অনেক সময় আমরা সিসি লিখি, সেন্টিমিটার কিউব, সে কারণে সিসি লিখি। আর তার আয়তন গুণাঙ্কটা দেওয়া আছে। আয়তন গুণাঙ্ক মনে আছে? আয়তন গুণাঙ্ক হচ্ছে কোনটা? বি, যেটা ছিল সেটা, বাল্ক মডুলাস। তাহলে 8 ইন্টু 10⁻9 নিউটন
পার মিটার স্কয়ার এরকম দেওয়া আছে। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যখন আমরা প্রেসার কি করব, এই যে প্রেসার 2 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার, তখন তার ঘনত্বটা কত, রো প্রাইম এটা কত। ঠিক আছে, তাহলে মেইন কথা হচ্ছে এখানে ঘনত্ব চেঞ্জ হবে কেন, ঘনত্ব চেঞ্জ হবে কারণ এখানে আয়তনটা চেঞ্জ হবে সেই কারণে। ঠিক আছে, ঘনত্ব চেঞ্জ হবে কেন, কারণ এখানে আয়তনটা চেঞ্জ হবে। তাহলে সেটার রেসপেক্টে আমরা দেখি কোনো কিছু বের করতে পারি কিনা, তাহলেই তো আমাদের কাজ হয়ে যায়। বুঝতে পারছি ব্যাপারটা? জি ভাই। আচ্ছা, তাহলে এখন আমরা কি জানি, আমরা জানি যে বি এটা মানে হয়েছে পি ডিভাইডেড বাই ভাইয়া ডেল্টা ভি কিন্তু ওভার ভি। ভাইয়া বলো। কিন্তু গুণাঙ্কের কোনো ম্যাথ নাই না? কৃন্তন গুণাঙ্ক হ্যাঁ করবো, সামনে রাখছি আমি। ওরে ভাই ওইটারও ম্যাথ আছে, আল্লাহ। ঠিক আছে হুম ভাই। হুম আচ্ছা, তাহলে এখানে থাকে আমাদের পি, এই জায়গাটা যদি খেয়াল করো এটাকে আমরা কি লিখতে পারি, ভি প্রাইম মাইনাস ভি ডিভাইডেড বাই ভি, এরকম বলা যায় না? হুম। ওকে, তো এখন আমাদের এখানে মনে করো প্রেসারটা প্রেসারের মতন থাকলো, এখানে থাকে কত, তাহলে ভি প্রাইম বাই ভি মাইনাস এখানে একটা কি থাকে, 1 থাকে। এখন একটা জিনিস একটু মনে পড়ে কিনা তোমার, দেখো এখানে একটা মাইনাস থাকার কথা, মনে পড়ে এটা? কোথায় একটা ব্যালেন্স থাকার কথা? এই যে এখানে একটা মাইনাস থাকার কথা না, হ্যাঁ। তাহলে এখানেও কি থাকবে, একটা মাইনাস থাকবে। এখানে যদি একটা মাইনাস থাকে তখন এই রাশিটা উল্টে যাবে না? কিন্তু ভাইয়া আমরা তো ধরছিলাম যে ওইটার মান মানে যতই নেগেটিভ পজিটিভে আসুক না কেন, আমরা শুধু স্কেলারের মতো জাস্ট মানটাই নিব, প্লাস মান, মাইনাসটা নিব না। হ্যাঁ হ্যাঁ, এখন মানটা কত সেটা তো জানি না আমি, আমার কাছে কি আয়তন দেওয়া আছে ডিরেক্ট? নাই। আয়তন দেওয়া থাকলে তো আমি সরাসরি হিসাব করে বসাই দিতাম, এখন আয়তন দেওয়া নাই দেখে আমি কি করতেছি, মাইনাস হওয়া ক্যালকুলেট ধরে ক্যালকুলেট করতেছি, দেখি সামনে কি আসে, সেই হিসাব করে আমরা একটা ফর্মুলা বানায় রাখবো, সেই ফর্মুলা দিয়ে বাকি সবকিছু হিসাব করবো আর কি, ওই জন্য। আচ্ছা, তো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা যখন চেঞ্জ করবো, চেঞ্জ করলে পরে আমাদের এইরকম একটা রাশি আসে, ভি প্রাইম ডিভাইডেড বাই কত আসে, ভি আসে। এখন ওই যে Yes. মনে আছে কিনা এই ফর্মুলাটা, যে রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, আমরা সবকিছুকে কিসের টার্মে আনতে চাইতেছি, রো এর টার্মসে। ঠিক আছে, ঠিক বুঝতেছি আছে কিনা, ভাই। সবকিছুকে রো এর টার্মস আনতে চাইতেছি। হ্যাঁ। তাহলে রো এর টার্মস আনার জন্য দেখো আমি এখানে একটু চেঞ্জ করব, এই চেঞ্জটা ধরতে অনেক সময় অসুবিধা হয় প্রথম প্রথম। এখানে আমি 1/v আনলাম, আর এখানে 1/v প্রাইম আনলাম, এটাকে দেখো বুঝতে পারছো কিনা। ঠিক আছে ভাই, আনলেন। আনার পরে আমি যেটা করব, এখানেও একটা এম দিয়ে গুণ করব, আর এখানেও একটা এম দিয়ে গুণ করব। দুইটার ক্ষেত্রে এম সেম কেন, কারণ আমি সীসার পরিমাণ তো চেঞ্জ করি নাই, সীসার পরিমাণ কি আছে, সেম আছে, তার আয়তনটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। দেখো এই লাইনটা বুঝতে পারছো কিনা, এটাই ক্রুশাল লাইন ছিল, এখানে বাকিগুলো এসে। জি ভাই বুঝছি। ওকে, তো এখন এখানে আমাদের কি থাকে, পি তো পি এর মতন থাকলো, 1 মাইনাস এম বাই ভি মানে হচ্ছে রো আগে কত ছিল সেটাকে আমি বলি রো নট, আর এম বাই ভি প্রাইম এটা মানে হচ্ছে রো এখন কত হয়েছে সেটা হচ্ছে আমাদের কত, শুধু একটা রো। এরপরে আমি এখন এই লাইনটা আর এই লাইনটা এই দুটা নিয়ে ডিল করব, বাকিটুকু আমাদের আর প্রয়োজন হবে না। ঠিক আছে, তাহলে এখন দেখি এই দুটাকে যদি ইন্টারচেঞ্জ করি, এখানে আসবে 1 মাইনাস রো নট বাই রো, এটা সমান সমান পি বাই বি। তারপরে আমরা কি করতে পারি, মাইনাস ওয়ানটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তখন থাকে রো নট বাই রো, এটা ইকুয়ালস টু কত, 1 মাইনাস পি বাই বি। তো পরের লাইনে আমরা এখানে দেখো একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, ইকুয়েশনটা হচ্ছে এরকম যে রো নট এটা ইকুয়ালস টু 1 মাইনাস পি বাই বি ইন্টু রো। সো এই ফর্মুলাটা তুমি চাইলে কি করতে পারো, মনে রাখতে পারো। মানে ভাইয়া প্রত্যেকটা জিনিসকে ভাই আমি রোতে নিয়ে আসছি, কারণ আমার রোটা জানতে চাইছে। হ্যাঁ, রোটা জানতে এটাই চাইছে, তো। একটা রো দেওয়া আছে আর একটা বের করতে হবে সে কারণে। ঠিক আছে, তো এখন এখান থেকে দেখো আমাদের মোটামুটি সবগুলাই জানা আছে, কি কি জানা আছে আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের রো নট মানে আগে কত ছিল, বি দেখো আমাদের জানা আছে, প্রেশারও আমাদের জানা আছে, আর এইটা বের করতে হবে। তো এখান থেকে তো বাকিটুকু করে ফেলতে পারবো, এখান থেকে রোটা বের করে নিতে হবে আর কি। জি ভাই। ঠিক আছে, সবগুলো রাশি দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এটাও দেওয়া আছে, এই জায়গায় লেখা আছে তিনটা। ওকে, সো এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম যে পানির নিচে যখন যায়, প্রেশার যখন বাড়বে, আচ্ছা এখান থেকে একটা রিয়েলাইজেশন বের করা যায়, সেটা হচ্ছে প্রেশার যদি আমাদের বাড়ে, প্রেশার বাড়লে আমাদের ঘনত্বটাকে বাড়বে না কমবে, সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। দেখো প্রেশার যদি এটা বাড়ে, এটা বাড়লে আমাদের একের থেকে একটা সংখ্যা কি যাইতেছে, বিয়োগ যাইতেছে, একের থেকে একটা সংখ্যা বিয়োগ যাচ্ছে, বিয়োগ গেলে এটা কি হবে, আস্তে আস্তে ছোট হইতে থাকবে। এখন ছোট সংখ্যাটা যারা তুমি যখন রোনটকে ভাগ করবা, তখন রোনটটা আগের থেকে বড় হয়ে যাবে, বড় হইলে আমাদের রোটা কি হবে, বড় হবে। বুঝতে পারছি ব্যাপারটা? দাঁড়ান ভাই। হ্যাঁ, পিটা যখন বাড়বে তখন একের থেকে আরো বড় একটা সংখ্যা বিয়োগ হওয়া শুরু করবে। ঠিক আছে, প্রেশার বাড়লে একের থেকে বড় সংখ্যা বিয়োগ হওয়া শুরু করবে, তখন ওভারঅল আমাদের এই যে পুরো রাশিটা এটা কি হবে, ছোট হবে।
হুম, এরপরে তুমি কি করবা, রো বের করার জন্য রো নটকে এই ছোট রাশিটা দ্বারা ভাগ করবা। তো যত ছোট সংখ্যা দ্বারা ভাগ করা যায় রাশিটা কি হতে থাকে, তত বড় হইতে থাকে। তার মানে প্রেশার যত বাড়তেছে আমার রো এর ভ্যালু তত কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং সেটাই কমন সেন্স ছিল, যে চেপে ধরে রাখলে আয়তন কমে যাবে, আয়তন কমে গেলে ঘনত্ব বাড়বে আর কি। মানে একই কম জায়গার ভিতরে একই পরিমাণ ভর থাকবে, সে কারণে ঘনত্বটা একটু বাড়বে। তো সেটাই এখানে হইতেছে আর কি। আচ্ছা, এই একটা জিনিস বলার থাকে কারণ আমাদের। ভাই পি হ্যাঁ, বলো। বাড়লে রো, মানে পি বাড়লে বি কমে। না না না, এরকম না। পি যখন বাড়বে তখন 1 - পি/বি, এই যে পুরো রাশিটা, এই পুরো রাশিটা কমবে। হ্যাঁ ঠিক আছে, মানলাম। হ্যাঁ, এটা যখন কমবে এটা দ্বারা তুমি কি করবা, রো নটকে ভাগ করবা না? তাহলে কি করবা, পরের লাইনে রো নট ডিভাইডেড বাই 1 - পি/বি, এরকমই তো আসবে। হ্যাঁ। তো এই নিচের রাশিটা যদি ছোট হইতে থাকে, ওভারঅল পুরো রাশিটা কি হবে, বড় হবে। হ্যাঁ। তো পুরো রাশিটা ও মানে কি মানে ছিল, ভাই পুরো রাশিটা মানে রো ছিল। এমনি এমনি রোটা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, রোটা চেঞ্জ হবে, তার মানে চাপ বাড়াইলে রোটা কি হোক করা উচিত ছিল, বাড়ার কথা ছিল, এবং সেখানে কি হবে, বাড়বেই। ঠিক আছে ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে ভাইয়া দেখো এখানে কি 5টা মিনিট, ভাইয়া একটু, ভাইয়া একটু ওয়েট করবেন, 3-4টা সেকেন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে জি ভাই। ওকে। তো পরের অঙ্কটাতে দেখো, এটা একটু সহজ রিলেটিভ অন্যগুলা থেকে। বলা আছে যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলকে 50 বায়ুমণ্ডলীয় চাপ মানে আমরা জানি এটা কত, 5 অ্যাটমসফিয়ারিক প্রেশার। ঠিক আছে, 5 ATM এত প্রেশার প্রয়োগ করায় এর আয়তন কমে গেছে কত, কমে গেছে 0.1 cc। তাহলে কমে যাওয়া মানে কি, কমে যাওয়া মানে আমাদের ডেল্টা ভি না? হ্যাঁ। হ্যাঁ, সিসি মানে আমরা মনে আছে, সিসি মানে কি ছিল, কিউবিক সেন্টিমিটার। মানে এটা মানে কি, এটা মানে হুম। হচ্ছে সেন্টিমিটার কিউব। ওকে। তো আয়তন গুণাঙ্কটা কত সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ ইটার আয়তন গুণাঙ্ক কোনটা ছিল, আয়তন গুণাঙ্ক ছিল বি। এইটার ভ্যালুটা আমাদের বের করতে হবে। তো কিভাবে বের করা যায়, তার ব্যাসার্ধটাও যেহেতু আমাদের বলে দিছে, ব্যাসার্ধটা কত 10 সেন্টিমিটার, এখান থেকে আমরা তার আদি আয়তনটা বের করতে পারবো না, ভিটা। ভিটা কত আসবে, 4/3 পাই আর কিউব। আর মানে কত, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, সেটার উপর আমরা বসালাম কিউব। তো কিউব বসালে পরে এটার ভ্যালু কত আসবে, 4/3 ইন্টু পাই ইন্টু 0.1 সেটার উপর কিউব। তো এখানে আমাদের আসতেছে 4.18 ইন্টু 10⁻³ তো এটাকে আমরা 4.2 ইন্টু 10⁻³ এরকম বিবেচনা করলাম, এত মিটার কিউব। এটা আসলে কি আমাদের ভলিউম। আর ভলিউমের চেঞ্জ এটা যেহেতু আমাদের সিসিতে দেওয়া আছে, আমরা এটাকে সেন্টিমিটার কিউবে নিয়ে যাই। হ্যাঁ, আমরা কিছু নিয়ে যেতে চাইতেছি এটাকে মিটার কিউবে। অথবা একটা কাজ আমরা করতে পারতাম, দেখো খেয়াল করে, যে এটা যেহেতু আমাদের কিসে আছে, সিসিতে আছে, এটাকেও আমরা চাইলে সিসিতে রাখতে পারতাম, যেহেতু আলটিমেটলি আমরা অনুপাত নিব, তখন তারা কি করবে, কাটাকাটি পড়েই যাবে। তো ইদার ওয়ে যে কোনো একটা করলেই হইতো। আমরা এখানে আপাতত যেটা করছি সেটাই রাখতেছি। তাহলে 0.1 সিসি যেহেতু আছে, এটাকে আমরা কিসে নিব, ইয়াতে নিব, কি বলে, ভলিউমে নিব। মানে ভলিউম মানে মিটার কিউবে নিব। তাহলে 1 পয়েন্ট, এখানে চেঞ্জটা এভাবেই করি, 0.1 আছে, সেন্টিমিটার মানে কত, সেন্টিমিটার মানে 10⁻³ সেটাকে করতে হবে কিউব, কিউব করলে পরে এটা কি হয়ে যাবে, মিটার কিউব হয়ে যাবে। তো এখানে চলে আসবে 0.1 ইন্টু 10⁻⁻6, সেটা মানে আছে 10⁻⁻7। তাহলে 10⁻⁻7 মিটার কিউব। এটা হলো আমাদের ডেল্টা ভি। তো আমাদের বি যেহেতু বের করতে হবে, খুবই ইজি। বি মান হলো কত, বি মান হলো পি ডিভাইডেড বাই ডেল্টা ভি ওভার ভি। এখন দেখো এই যে মাইনাসটা আমি ইউজ করতেছি না, কারণ ডেল্টা ভি এর ভ্যালু আমি জানি, তাই মাইনাসটি ইউজ করার আমার প্রয়োজন নাই আর। তো এখন পি এর ভ্যালুটা বসাই, পি মানে কত, 50 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এখন 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে কত প্যাসকেল, 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে 1.03 কত। হ্যাঁ, সিসি তো মানে সেন্টিমিটার কিউব। হ্যাঁ, সেন্টিমিটার কিউব মানে, তো ভাইয়া ও 10 টু দি পাওয়ার। এটা হচ্ছে 1 সেন্টিমিটার, সেটাকে করলাম কিউব। তাহলে তো ভাইয়া সেন্টিমিটার তো ভাই কিউব হলো ভাই, তাহলে আবার ওইখানে মিটার কিউব যে লিখলাম। না না না, এরকম আমরা আসলে ওই ইউনিট যখন চেঞ্জ করি তখন এরকম লিখি, এই যে 0.1 এখানে কি ছিল, সেন্টিমিটার কিউব ছিল। এটাকে আমি হুম। এইভাবে বললাম যে 1 10⁻⁻, কত, -6 মিটার কিউব, এটাতে হয় 1 সেন্টিমিটার কিউব, এরকম লিখছি। তারপরে এইটা আর এটা যখন বাদ গেছে, বাদ পড়ার পরে আমাদের এই মিটার কিউবটা থাকে আর কি। এইভাবে আমরা ইউনিটকে সবসময় কনভার্ট করি, তবে এগুলো আমরা লিখি না আর কি, আমরা সরাসরি ডাইরেক্ট বলে দিই। তো অনেক সময় আমি যখন আটকে গেলে আমি এইভাবে কনভার্টটা করে নিই। তুমি জাস্ট কি করবা, কি যেটাকে কনভার্ট করতে হবে সেটাকে ব্র্যাকেটে নিয়ে কনভার্ট করে নিবা, তাইলেই হয়ে যাবে। দাঁড়ান ভাই, এটা ভাই বুঝলাম না। এটা ও ও
ঠিক আছে ভাই, মানে যে 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻6 মাইনাস সিক্স মিটার মিটার কিউব। কিউব। তারপরে ঠিক এই আছে দুটা ভাই। কাটাকাটি গেলে মিটার কিউবটা বাকি থাকবে। আচ্ছা, ইউনিট জি কনভার্সনটা ভাই। এভাবে করি আর কি। আচ্ছা, তো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে কত? 103, 103, 305 না কত ছিল? আচ্ছা, 03 পর্যন্ত নিলেই হবে, অসুবিধা নাই। বেশি প্রিসিশন আমাদের দরকার হয় না। 10 টু দি পাওয়ার কত? জি 5। ভাইয়া, ওইটা হচ্ছে ভাইয়া 101,375। হ্যাঁ, হ্যাঁ, 101,325 মনে হয়। 325 আর ভাই 375 ভাই, খেয়াল নেই ভাই। আচ্ছা, যাই হোক, তাহলে 325 10 টু দি পাওয়ার 5 এটা বসাইলাম। আর নিচে আমাদের কি বসবে? ডেল্টা ভি বাই ভি। তো ডেল্টা ভির ভ্যালু কত? 10 টু দি পাওয়ার -7। আর ভি মানে দেখো এখানে দেওয়া আছে 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। 4.2 10 টু দি পাওয়ার -3। তো এটাকে ক্যালকুলেটর আমরা বসাবো, বসানোর পর একটা রেজাল্ট পাবো, সেটা হবে কি আমাদের অ্যান্সার। এবং অ্যান্সারটা অবশ্যই যেহেতু বি এর ইউনিটটা কার সাথে মিলবে? প্রেসারের ইউনিট। তাই এটাকে তুমি চাইলে প্যাসকেলেও বলতে পারবা, অথবা এটাকে সবচেয়ে বেটার কিসে বলা? নিউটন পার মিটার স্কয়ার বলা। যদিও দুইটা নিউমেরিক্যালি একই, তবে ইউজুয়ালি কি ব্যবহার করে? নিউটন পার মিটার স্কয়ারটা ব্যবহার করে। অন্যটা ব্যবহার করলেও কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই অঙ্কটাও আশা করি বুঝতে পারছি। তেমন কোনো কঠিন কোয়েশ্চেন ছিল না। আমি ২ টাকে ওই কনভার্ট করতে যাই ঝামেলা করছি। কনভার্ট করার দরকারই ছিল না আসলে। এটা ছিল সেন্টিমিটার কিউব, এটাও আমরা রাখতাম সেন্টিমিটার কিউব। তো আল্টিমেটলি কি কাটাকাটি যায়, সেম জিনিসই থাকতো। তো না করলেও হইতো আরকি। আচ্ছা, এখন আমরা নিচেরটায় যাই। এটা হচ্ছে সেই ক্লিনটন গুণাঙ্কের ম্যাথটা। একটু প্রশ্নটা পড়ো তাইলেই বুঝবা। সহজ আছে, কঠিন না। বলা আছে কি যে 0.1 মিটার বাহু বিশিষ্ট একটা ঘনক। হ্যাঁ? ঘনক মানে কি সবগুলো বাহু 0.1 মিটার। হ্যাঁ? এখন হুম। সেটাকে 89.67 10 টু দি পাওয়ার 5 নিউটন এত একটা স্পর্শী বল প্রয়োগ করতে। স্পর্শী বল মানে বুঝতেছো? যে তলের উপরে জাস্ট লাগায় যে একটা ঘষার মতন দেয়। ওইটা কি বলে? স্পর্শক বরাবর কাজ করে। সে কারণে ওইটাকে স্পর্শী বল বলতেছে। তো স্পর্শী বল প্রয়োগ করলে বিপরীস্থিত যে তল আছে, মানে আমি যদি চিত্রে এঁকে দেখাই এটাকে, এরকম, আর তার সাথে এটাকে ডুপ্লিকেট করে ফেলি। হুম। এরকম যদি আমরা করি তখন আমাদের গোলকটা থাকে কিরকম? এই অবস্থা থাকে। গোলক বলতেছে, ঘনক এই অবস্থায় থাকে। তো সেটা নিচের যে তলটা, সেই নিচের তলটা আমাদের টেবল বা যেটাই থাকুক সেটার সাথে কি থাকে? ফার্মলি আটকানো থাকবে। এই প্রান্তটা আমাদের কি থাকছে? ফার্মলি এরভাবে আটকানো আছে। তো এখন কেউ একজন কি করছে? এই যে তলটা আছে, এই তলের স্পর্শক বরাবর এইরকম ভাবে একটা বল দিছে। সেই বলের মান আমাদের বলে দেওয়া আছে। বলের মান কত? 89। আচ্ছা, পরেই লিখি। বলের মান লেখার এখন প্রয়োজন নাই। বল দিছে। তো বল দেওয়ার কারণে আমাদের নিচের যে তলটা আছে, এই দেখো বিপরীতের যে তলটা আছে, সেই তলের সাপেক্ষে আমাদের উপরের তলটা কতটুকু সরে গেছে? এই যে এতটুকু সরে গেছে। 3.05 10 টু দি পাওয়ার -3 মিটার সরে গেছে। তার মানে আমি যদি এই তলটাকে জাস্ট এতটুকু দেখাই, এই যে এতটুকু করে সরে আসবে না উপরের তলটা? হুম। এইরকম। তো এই যে এতটুকু যে সরে আসলো, এই দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে। এই দৈর্ঘ্যটা মনে আছে কিনা? আমরা এটাকে কিন্তু ডেল্টা এক্স বলতাম। আর এইখানের যে দৈর্ঘ্যটুকু সেটাকে আমরা আবার কি বলি? সেটাকেও আমরা এল বলি। আর এখান থেকে এতটুকু যেটা, সেটাকেও আমরা কি বলি? এল বলি। তো আপাতত মনে করো এই জিনিসটাকে আমাদের এল বলার দরকার নেই। আমরা যে বাহুটা আছে সেটাকে আমরা এল বলি। তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। বুঝতে পারছো একটু? কোয়েশ্চেনটা কি বলা হয়েছে? জি ভাই। আচ্ছা, আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে তার আকার পীড়ন। আকার পীড়ন মানে কোনটা? ক্লিনটন পীড়ন যেটা সেটা। ক্লিনটন পীড়ন মানে কি মনে আছে কিনা? ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা এটা লিখতে পারতাম, দেখো ডেল্টা এক্স বাই এল। তারপরে আকার বিকৃতি এটা বের করতে হবে। আচ্ছা, আকার পীড়ন বের করতে হবে। আমি দুইটাকে উল্টায় ফেলছি একটু। বিকৃতি হবে এটা, ঠিক না? আর পীড়ন মানে তো এফ বাই এ। পীড়ন মানে কোনটা? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। এটা বের করতে হবে। আর বের করতে হবে দৃঢ়তার গুণাঙ্ক। দৃঢ়তার গুণাঙ্ক মানে হইছে ইটা। এই জিনিসটা বের করতে হবে। তো আল্টিমেটলি তুমি জানো যে বিকৃতি আর পীড়ন যদি জানা থাকে, পীড়নকে বিকৃতি দ্বারা ভাগ করলে আমাদের দৃঢ়তার গুণাঙ্কটা চলে আসবে। আল্টিমেটলি আমাদের বের করতে হবে এই রাশিগুলা। তাহলে দেখি প্রথমে আমি ইয়াটা বের করি, বিকৃতিটা বের করি। সেটা বের করা সবচেয়ে ইজি সে কারণে। ঠিক আছে? তো বিকৃতি আমরা জানি এটা মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে আমরা লিখতে পারি ডেল্টা এক্স বাই এল। এখানে দেখো সবকিছুই দেওয়া আছে। ডেল্টা এক্স মানে কি উপরেরটা কতটুকু সরে গেছে? সেটা হচ্ছে 3.05 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর এল মানে হয়েছে আদি দৈর্ঘ্য, মানে এই যে এখান থেকে এতটুকু দৈর্ঘ্য সেটা কত? সেই দৈর্ঘ্যটা কত ছিল? সেই দৈর্ঘ্যটা ছিল 0.1। যেহেতু সব একটা ঘনক তাই সবগুলো বাহুই কি সেম। তো এটা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -1। তো আলটিমেটলি এটা কত চলে আসবে? 0.05 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এত। ঠিক আছে? এটা কিন্তু কোনো ইউনিট থাকবে না। কারণ উপরেও মিটার নিচেও মিটার কাটাকাটি যায়। আল্টিমেটলি এরকম একটা রেজাল্ট আসবে। তো এটা হইলো আমাদের কি? বিকৃতি। কই জানি ছিল? হ্যাঁ, ঠিক আছে। এটা হলো আমাদের বিকৃতি। বিকৃতির পরে আমরা কোনটা বের করব? পীড়ন বের করব। ওকে।
সো পিরনটা মনে পড়ে কিনা, পিরন মানে ছিল কি আমাদের সিগমা, সিগমা মানে হচ্ছে আমাদের এফ ডিভাইডেড বাই এ। এখানে ফোর্সটা তো আমাদের জন্য ক্লিয়ার, ফোর্সটা কোনটা, ফোর্সটা হচ্ছে আমাদের যেই বলটা আমরা দিয়েছিলাম স্পর্শক বরাবর সেই বলটা, সেই বলটা কত আছে 89.67 ইন্টু 10⁵ এত। আর আমাদের যে এরিয়া, সেই এরিয়া কোনটা হবে, সেই এরিয়া হবে যেই তলটা সরে গেছে ডান দিকে, মানে এই যে এখানের যে তলটা আছে সেই তলটা। তো এটা যেহেতু ঘনক, ঘনক হওয়ার কারণে আমাদের তলের এরিয়া কত হবে 0.1 ইন্টু 0.1। এতটুকু কি বোঝা যায়? জি ভাই। আচ্ছা, আর এটা তো মানে আমি একটু ভুল করছি, এটা মানে -2 হবে, ঠিক না? 0.1 তো 1/10, উপরে যখন যাবে তখন -2 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এখন এটাকেও আমরা হিসাব করে ফেলতে পারবো। এখানে কত আছে 1/10, এখানে ভাই ভাই কেমনে করেন ভাই, এই যে -2 হবে, যে 0.1 0.1 মানে কি 1/10 না? 10 ও যখন সো উপরে যাবে, 10, তো গুণ হয়ে তখন কি হয়ে যাবে, একটা কমায় দিবে আর কি। এখানে কয়টা কমবে, এখানে দুইটা বাড়বে। এটা কত চলে আসবে, আসবে 89.67 ইন্টু 10⁻7, এবং ইউনিটটা কি হবে নিউটন পার মিটার স্কোয়ার। অবভিয়াসলি দেখা যাইতেছে নিচে হচ্ছে মিটার স্কোয়ার, উপর আছে নিউটন, তো নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমাদের দৃঢ়তার গুণাঙ্ক ইটা, এটা তো এখন খুব ইজি। ইটা মানে কি আসবে সিগমা ডিভাইডেড বাই বিকৃতি, বিকৃতি মানে কি ছিল এপসাইলন। তো সিগমা মানে কত, সিগমা মানে হচ্ছে 89.67 ইন্টু 10⁻7, আর এপসাইলন মানে এই যে এটা দেওয়া আছে 3.05 ইন্টু 10⁻²। তো এটা হিসাব করলে কত আসে অ্যান্সার, 89.67 divided by 3.05, 29.4, আর ওই দুইটা মিলে হবে 10⁹ এবং ইউনিটটা হবে নিউটন পার মিটার স্কোয়ার। সো এটা হলো আমাদের আরেকটা অ্যান্সার। তো এই তিনটা জিনিস আমাদের বের করতে বলা হয়েছিল, এই তিনটা জিনিস আশা করি আমরা বের করতে পারছি, ঠিক আছে। মানে এই অঙ্কটাতে তেমন একটা ঝামেলা হয় না স্টুডেন্টদের, কারণ এখানে অনেকে কি করে মিস্টেক যেটা করে সেটা হচ্ছে তারা এইটাকে এরিয়া মনে করে। মানে এই দিক বরাবর বল দিছি না, তো তারা মনে করে বল যেদিকে দিছি তার লম্ব বরাবর যেটুকু আছে সেটা হচ্ছে আমাদের এরিয়া। তো এখানে এই ভুলটা যদি করলেও সেই এরিয়ার ভ্যালু কত বসাইতো 0.1 ইন্টু 0.1। ঝামেলা হবে কখন, যখন ঘনক না দিয়ে আয়তকার বস্তু দিবে, তখন কিন্তু এরিয়াগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন একটা সমস্যা হয়। আপাতত এই অঙ্কতে আমাদের অসুবিধা হয় নাই, তবে আমরা পরিচয়গুলো খুব ভালোভাবে একটু খেয়াল রাখবো যে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা তারপর বললাম যে ওয়েলটা। একটু ভাই নিজে ভাই একটু বুঝা বুঝা কিছু আচ্ছা, ঠিক লেখেন। আছে। প্রত্যেকটার দৈর্ঘ্য 1 মিটার, হ্যাঁ ঠিক আছে, একটি ঘনকে এত মিটার বলছি বলছি, অনেক বিপরীত স্থিতি হচ্ছে তো তলের সাপেক্ষে হচ্ছে তলটির সরণ, মানে এটার সাপেক্ষে ওইটার সরণ হচ্ছে অত। তো আকারের পীড়ন, আকার বিকৃতি তীরঙ্কার নম্বর আছে, আকার বিকৃতির কথা সেটা ঠিক আছে, আকার বিকৃতি এফের মান দেওয়া আছে এ একটা, তাহলে ভাইয়া এখানে তো হুম, ভাই পীড়নের মান তো মানে চেঞ্জ হয় না নাকি? পীড়নের মান হ্যাঁ না না ভাই ঠিক ফোর্সের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে। ডেল্টা এক্সটা তো ভাই ওই যে লাল কালার মাইনাস ওই যে নীল নীল কালার না? হ্যাঁ, ডেল্টা এক্স হচ্ছে এতটুকু, এই যে সামনে কতটুকু সরছে সেটা। না, লাল লাল অংশটা আর নীল অংশটা দুইটা কিন্তু সেম দৈর্ঘ্যের, ওখানে দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হয় না, ওটা জাস্ট ডান দিকে শিফট করবে। মানে আগে আমাদের তলটা হুম, ছিল এই অবস্থায়, সেই পুরা তলটা মিলে এখন একটু সামনের দিকে সরে গেছে, এই অবস্থায় চলে আসছে। তো তলটা জি কতটুকু ভাই, সামনের দিকে সরলো সেটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স। তলের দৈর্ঘ্যের কিন্তু চেঞ্জ হচ্ছে না এখানে। জি ভাই। আর ভাই এল এল তো সেম, হুম। দৈর্ঘ্য তো সেম, আর ওইখানে ই ই ভাইয়া ই ই দ্বারা কি ভাই ওই যে পরিবর্তনটাকে বুঝাচ্ছে না? ওই এপসাইলন মানে হয়েছে ইয়ে আর কি, বিকৃতি, বিকৃতি মানে ওই যে ট্যান থিটাটা। বিকৃতি ট্যান থিটা, হ্যাঁ জি ভাই। হুম, ওই ট্যান জিনিসটা আমরা এখানে বসাইলাম আর কি। ভাইয়া আচ্ছা, মানে আমি এটা এফ সাইলেন্ট হচ্ছে ইকুয়াল টু হচ্ছে টেন থিটা ধরছিলাম, হয়েছে তো। হ্যাঁ, হ্যাঁ, এপসাইলন মানে ওই যে আমরা ইয়া পড়ছিলাম,
থিওরি পড়ছিলাম ওই জায়গায় আমরা দেখছিলাম যে এটা কি হয় ট্যান থিটা হয়। তো ওই জায়গা থেকে ট্যান থিটা বসাইছি আর কি। এই ট্যান থিটাকে আমরা আবার কি বলতাম থিটা বলতাম শুধু যদি ছোট হয়। তো এখানে যেহেতু আমাদের অ্যাঙ্গেল সম্পর্কে আইডিয়া দেয়নি, দৈর্ঘ্য প্রস্থ এগুলো সম্পর্কে আইডিয়া দিছে, তাই আমরা ট্যান থিটাই রাখলাম। যখন যেটা দেওয়া থাকে আর কি সেই হিসাবে আগাবো। জি ভাই, বুঝছি। ওকে, তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। এখানে দেখো কি বলা আছে যে পানির উপরিতলে পানির ঘনত্ব, ঠিক আছে, পানির উপরিতলে পানির ঘনত্ব 1.03 10⁻³ কেজি পার মিটার কিউব হলে 80 অ্যাটমসফিয়ারিক চাপ গভীরতায় পানির ঘনত্ব কত হবে? দেওয়া আছে পানির সংনম্যতা। তো সংনম্যতা রাশিটা আমাদের পরিচিত হওয়ার কথা কে। সংনম্যতা মানে কি ছিল? কে ছিল। কে মানে হচ্ছে 45.8 ইন্টু 10⁻11 এবং ইউনিটটা খেয়াল করিয়া, ইউনিটটা কিন্তু প্যাসকেলের ইনভার্স, কারণ আমরা জানতাম সংনম্যতা মানে হচ্ছে 1/v। এই জিনিসটা আমাদের জানা ছিল। আর আরেকটা কনভার্সন দেওয়া আছে যেটা আমাদের বলা না থাকলে আমাদের মুখস্থ থাকে, এই যে 1.013 10⁵ এটা মানে কোথায় 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তো যাই হোক, আর কি কি ডাটা দেওয়া আছে সেটা হয়েছে পানির উপরিতলে ঘনত্ব রো নট, এটা হয়েছে 1.03 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। তো বেসিক্যালি এই অঙ্কটা কিন্তু আমরা একটু আগে করে আসছি, তাই আমি ওইটা রেফারেন্স দিয়ে করে ফেলতে পারবো। পি সমান সমান কত? 80 অ্যাটমসফিয়ার, 800 অ্যাটমসফিয়ারিক প্রেশার। ওকে, জি এরকম ভাই। একটা জিনিস আছে। তো এখন একটু আগে আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, ফর্মুলাটা দেখো আমি এখানে লিখে ফেলতেছি ডিরেক্ট, যে রো নট এটা মানে ছিল 1 মাইনাস 1 বাই পি বাই বি, এই পুরাটার সাথে কি গুণ? রো গুণ। তো এখানে 1 বাই বি যেটা পার্টটা আছে, 1 বাই বি কে আমরা কি বলতে পারবো? কে বলে দিতে পারবো। তো আমি ফর্মুলাটাকে একটু চেঞ্জ করবো জাস্ট, আর কিছু না। 1 মাইনাস 1 বাই, এখানে কি চলে আসবে এখন? পি ইন্টু কে, এটা চলে আসবে, ইন্টু এখানে থাকবে রো। বাকি সবকিছু কিন্তু আমাদের মোটামুটি সেম আছে। তো এখান থেকে যেহেতু আমাদের কি বের করতে হবে? রো বের করতে হবে। তো রো ইকুয়ালস টু যদি আমি আলাদা করি, এখানে আসবে রো নট। রো নট মানে কত? 1.03 ইন্টু 10⁻³ তারপরে এটার সাথে গুণ হবে, ভাগ কেন লিখলাম আমি? গুণিত হয়ে যাবে। এটাকে ভাগ করার দরকার নাই। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ঘনত্ব রো নট। রো নটের সাথে গুণ হবে কোন পার্টটা? রো নটের সাথে গুণ হবে 1 মাইনাস এই যে পি ইন্টু কে পার্টটা। তো পি মানে হচ্ছে আমাদের 800 অ্যাটমসফিয়ারিক প্রেশার, তাহলে 800 এখানে বসলো। আর চেঞ্জটা ওরা যেটা স্পেসিফিক ভাবে বলছে আমরা ওইটা ইউজ করি, 0.013 10⁵ আর আমাদের কে এর ভ্যালু দেখো এখানে দেওয়া আছে 45.8 ইন্টু 10⁻11। আর এটাও দেখো প্যাসকেল ইনভার্স মানে একটা ইউনিটে দেওয়া আছে, তাহলে আর কিছু চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে আমরা একটা ঘনত্বের মান পাবো যেটা অবশ্যই কেজি পার মিটার কিউবে আসবে, কেননা এখানে আমি যে ইউনিটটা ব্যবহার করছি এখানে সেই ইউনিটই আসবে। আর ডান পক্ষের যে রাশিটা সেটা কিন্তু ইউনিটলেস। সেটা ইউনিটলেস কিভাবে? এই যে 800 ইন্টু এই যে পার্টটুকু আমি লিখছি, এটা মানে কি ছিল? প্যাসকেল প্রেশার। আর এখানে যে পার্টটুকু লিখছি সেটা মানে কি? প্যাসকেল ইনভার্স। তো প্যাসকেল আর প্যাসকেল ইনভার্স গুণ হয়ে এখানে কিন্তু একটা সংখ্যা থাকবে। তাই ভেতরের রাশিটুকু ইউনিটলেস, এখানে কি থাকবে? একটা ইউনিট থাকবে, সেটাই কি হবে? আমাদের এখানের ইউনিটটা হবে। তো এটা ছিল আমাদের এই অঙ্কটা। এটা কি বুঝতে পারছি? জি ভাই। ওকে। কোশ্চেনটা, প্রশ্নটা কি আমি ঠিক লিখছি না ভুল লিখছি? খেয়াল করো তো, আমি মনে হয় সূত্রটা ভুল লিখছি নাকি? হুম। হ্যাঁ, কথাটা হচ্ছে যে এটাতে পি ডেল্টা থিটা ও পানির উপরিতলের ঘনত্ব এত না না, হলে আমি সূত্রটা আর একটু ভুল লিখছি আর কি। সূত্রটা এরকম হওয়ার কথা। এটা ছিল সূত্রটা, ঠিক না? একটু আগে হ্যাঁ দেখে ও আসি তাহলেই হয়। 1 বাই তো এই যে থাকার দেখো, কথা। 1 মাইনাস পি বাই এবি এরকম থাকে। হ্যাঁ জি। হুম হুম, আমি ওই জায়গায় একটু ভুল করে ফেলছি। যাই হোক, সমস্যা নেই। তো বুঝছোই তো অঙ্কটা। এটাকে একটু চেঞ্জ করে রাখি দেই যাতে পরে পিডিএফ দেখলে ক্লিয়ার আউট করা যায়। এটা আবার উপরে যে যাইতেছে না। পিডিএফ ক্লোজ করে আবার অন করতে হবে, তারপরে আসবে। যাই হোক, আমি পরে একসাথে ঠিক করে তারপরে দিয়ে দিব আর কি, অসুবিধা নেই। তো এই অঙ্কটা আপাতত আমরা কি করলাম? এই জিনিসটাকে এখানে একটা ইনভার্স দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এই একটা ইনভার্স দিয়ে দিই, তাহলে কাজ শেষ। ওকে। তো এখন নিচের অঙ্কটা দেখি আমরা, ওই অঙ্কটা তো আমরা পারলাম। এখানে কি বলা আছে দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, ওয়াই বলা আছে, এবং 5 কেজি ভরের ঘনকের নিচের তলের মাঝখান বরাবর ঝুলালে আয়তন গুণাঙ্ক বের করো। বুঝতে পারছো এই কোয়েশ্চেন কি বলছে? মানে একটা ভাই ঘনক দেওয়া আছে, সেটার ভাইয়া এত কিছু দেওয়া আছে, বাহুর দেওয়ার পরে দৈর্ঘ্য 6 বলছে সেন্টিমিটার। হুম। হ্যাঁ, বলছে যে 5 কেজি ভরের ঘনকের হুম। নিচের তলের মাঝ ও ভর ঘনকের নিচে। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে 2 নাম্বার ম্যাথ ভাই, আজকে যেটা 2 নাম্বার করলাম ওইটার মতোই তো। দুই আহ, নাকি এক?
দাঁড়াও একটু দেখি। ঘনকের বাহুর দৈর্ঘ্য হয়েছে 6 সেন্টিমিটার। তাহলে একটা ঘনক আছে 6 সেন্টিমিটারের, সেটাতে 5 কেজি ভর ঘনকের নিচের যে তলটা আছে সেই তলটার মাঝ বরাবর ঝুলানো হয়েছে। ভালো কথা। এখন আমাকে বের করতে হবে কি তার আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক মানে কোনটা? আয়তন গুণাঙ্ক মানে হচ্ছে বি এর ভ্যালুটা কত, এটা বের করতে হবে। আমাকে কি দেওয়া আছে? পয়জনের অনুপাত দেওয়া আছে না? পয়জনের অনুপাত কত? 0.4। আর কি দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে। ওয়াই মানে হয়েছে 2 ইন্টু 10⁻11। ভাইয়া আচ্ছা। পয়জনের অনুপাত বলো। দেওয়া আছে হুম না? ভাই আমি ভাবছি যে পয়জনের অনুপাত দেওয়া নাই, পরে দেখলাম যে না আছে। এই যে 0.4 দেওয়া আছে। আসলে এখানে যেটা করছে, তোমাকে যে অঙ্কটা দিছে ওই অঙ্কের জন্য যেই থিওরিটা লাগবে সেটা আমি তোমাকে পড়াই নাই। এটার জন্য তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা জানলেই হয়ে যায়। সম্পর্কটা ধরো আমি লিখতেছি এখানে। ভাইয়া পয়জনের অনুপাতটা জানি হচ্ছে, ভাই ফর্মুলা কি ছিল এটা? পার্শ্ব এফ বিকৃতি বাই দৈর্ঘ্য এফ বিকৃতি। হ্যাঁ, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। উপরে ছিল ডেল্টা আর বাই আর, আর নিচে ছিল ডেল্টা এল বাই এল। মানে ভাই ভাই একটু ভাই লিখবেন। ও, পয়জনের অনুপাত এটা মানে ছিল এরকম যে মাইনাস ডেল্টা আর বাই বড়হাতের আর ডেল্টা এল বাই এল। এটা ছিল পার্শ্ব বিকৃতি, মানে সাইড বরাবর কতটুকু বিকৃত হয়েছে, আর এটা ছিল দৈর্ঘ্য বিকৃতি, মানে দৈর্ঘ্য বরাবর কতটুকু বিকৃত হয়েছে সেটা। ভাইয়া এটা ভাইয়া কোন ক্লাসে করাছিলেন? এটা এর আগের ক্লাসটাতে পড়েছিলাম। আগের গ্রাফ শেষ ক্লাস? করে গ্রাফ শেষ করে যখন অনুপাত পড়াইছিলাম, গ্রাফ শেষ করে একটা জিনিস পড়াইতেছিলাম আর কি, সেটা ছিল অনুপাতটা। ওইটা ছিল আমাদের লাস্ট জিনিসের। নাই তো। নাই বলতে, ধরো আমি বের করে দেখাই। আয়তন বিকৃতি আছে, দৈর্ঘ্য বিকৃতি আছে, খুব স্লো আসছে। তোমার ক্লাস কয়টা? 3টা হয়েছে না? জি ভাই, এর কোনো ডেল্টা মানে এই যে দেখো কেটাও এখানে আছে। দেখা যাচ্ছে। খাতা থেকে ভাই উঠাও এগারো। এই লাস্টের পার্টটা মনে হয় লিখতেছিল না, তখন তুমি বলছিলে ভিডিও দেখে পরে লিখবে আর কি। ওই গ্রাফ পড়াইতেছিলাম যে গ্রাফের ভিতর হারাই গেছিল, সেই কারণে তো বলছিলাম পরে লিখবো একসাথে। হ্যাঁ ভাই, ক্রাফ ভাই তুলছি ভাই, ওইটা আবার তুলিনি কেন? কে জানে, কাজ চালাচ্ছিল মনে হয় কোনো। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মেন জিনিসটাই ফিরে যাই যেটা করতেছিলাম। আচ্ছা, এই অঙ্কটার জন্য আমার মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে। আবার একটা সম্পর্ক আমরা পড়ছিলাম না, কার কার মধ্যে? ওয়াই, বিটা আর ইটা, এই তিনটার মধ্যে সম্পর্ক পড়ছিলাম। এখন এই যে সিগমা যে নতুনটা আসছে, এইটার সাথে আবার এগুলোর একটা সম্পর্ক আছে। মানে একটা না, আসলে দুইটা ফর্মুলা। তো দুইটাকে আমি কি করি, একটাতে মার্চ করে লিখি, তাহলে আমাদের জন্য একটু মনে রাখতে সুবিধা হয়। এই যে ওয়াই, এটা সমান সমান আছে এরকম 3 বিটা 1 - 2 সিগমা। এইটাই কোস্ট আবার হয় 2 ইটা 1 + সিগমা। ঠিক আছে, এরকম। তো এখানে একটা প্যাটার্নের মতন দেখা যায়। প্যাটার্নটা হচ্ছে এরকম, এই জায়গায় কত আছে 3, এই জায়গায় কত আছে 2, আবার এই জায়গায় কত আছে 2, তারপরে এখানে কত আছে, এই যে সিগমা শকটা কত, সিগমা শকটা আবার এখানে 1, তারপরে এখানে হয় মাইনাস আর এখানে হয় প্লাস। তো এরকম করে মনে রাখা যায় আর কি। 3 2 2 1 মাইনাস আর এখানে হয় প্লাস। প্রথমটাই বিটা, সে ইটা, মানে বিটা ইটা দুই ভাই, এরকম করে মনে রাখতাম আমরা। এই হোক, ওইটা মনে না রাখলেও হবে। দেখো বুঝতে পারছো কিনা সম্পর্কটা, যে y ইকুয়ালস টু 3 বিটা 1 - 2 সিগমা, এটা ইকুয়ালস টু 2 ইটা 1 + সিগমা। মানে এখানটা যে কোনো তিনটার মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করে তিনজনের মধ্যে। তো এখন আমাদের দেখো এই জায়গায় কি কি দেওয়া আছে, আমাদের এখানে সিগমা দেওয়া আছে, তাহলে এই যে সিগমাটা দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, এই যে ওয়াই দেওয়া আছে, সেখান থেকে আমার বের করতে হবে কোনটা, বিটা বের করতে হবে। তাহলে এই যে প্রথম যে সম্পর্কটা আছে আমরা এখন কোনটা ইউজ করব, সেই জিনিসটা ইউজ করব। এটাকে তুমি খাতার ভিতরে একটু লিখে রাখি ফর্মুলা আকারে। এই ফর্মুলাটা আমাদের লাগে মাঝে মাঝে, তবে খুব রেয়ারলি কাজে লাগে। তারপরে যেহেতু এটা ছোট একটা চ্যাপ্টার, তাই ডিটেলে পড়া যেতেছে আর কি, যা যা আছে সবকিছু। ওকে, তো আমরা যেহেতু বিটা বের করতে চাই, তাহলে এখান থেকে বিটা এটা ইকুয়ালস টু বলা যাবে কত, y ডিভাইডেড বাই 3 ইন্টু 1 - 2 সিগমা। তো এখন জাস্ট ভ্যালুগুলো বসানো বাকি। y এর ভ্যালু হয়েছে 2 ইন্টু 10⁻11, 3 এর ভ্যালু তো 3 থাকলো, 1 - 2 ইন্টু 0.4। তো ওভারঅল আমরা এখানে রাশিগুলোর মান বসাবো, মান বসালে একটা অ্যান্সার পাবো। অ্যান্সারটা কত আছে, 2 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 - 2 ইন্টু 0.4। সো হিসাব করলে 3.33
ইন্টু টেন হ্যাঁ টু দি পাওয়ার এটা 11 তো এটা আছে। এটা তো ভাইয়া আছে কিন্তন গুণাঙ্ক না এটা। হ্যাঁ এটা মানে হচ্ছে ক্রিন্টন গুণাঙ্ক। ঠিক আছে, বিটা হচ্ছে বাল্ক মডুলাস আর হচ্ছে ওয়াই হচ্ছে ইয়াং ইয়াংস মডুলাস। মডুলাস। আচ্ছা মানে ফর্মুলাটা জানা থাকলে আমরা অঙ্কটা করে ফেলতে পারতাম আর কি। আসলে সমস্যা হয়েছে কি, যে 5 কেজির যে ভরটা আছে সে ভরকে যখন ঘনকের তলে ঝুলাবে, কোশ্চেনটা করা ছিল এরকম যে আমাদের যে ঘনকটা আছে সেই ঘনকের এটা মনে করো তলা, আর উপরে তো ঘনকটা আছে পুরাটা। সেই ঘনকের তলার এই যে মিড পয়েন্ট, সেই মিড পয়েন্টে একটা বস্তুকে ঝুলাই দিচ্ছে এভাবে। এই মিড পয়েন্টে মনে করো কিছু একটা বাধা আছে, সেটা দিয়ে একটা বস্তুকে এরকম করে ঝুলাই দেওয়া আছে। তো ঝুলাই দিলে এটা কি হবে, একটু ডিফর্ম হবে। ডিফর্ম হয়ে কোন অবস্থায় আসবে, এইরকম করে মাঝখান দিকে একটু বড় হয়ে যাবে আর কি, সব দিক থেকে এরকম করে মাঝখানে একটু বড় হয়ে যাবে। তো বড় হয়ে গেলে আয়তনের যে চেঞ্জ সেটা কত সেটা বের করতে হবে। তো এখান থেকে তো বুঝতে পারতেছো ওইভাবে আয়তন বের করার অ্যানালাইসিস এখন আমরা শিখি নাই। তো সেখান থেকে আমরা আইডিয়া নিতে পারবো, যেহেতু এটা করতে পারতেছি না তাহলে হয়তো কোনো একটা সম্পর্ক আছে, যে সম্পর্ক থেকে অঙ্কটা বের করে ফেলা যাবে। তো সেখান থেকে আমরা আইডিয়া নিলাম, নাইলে যে কোয়েশ্চেন ওরা করছে ওই কোয়েশ্চেনটা কিন্তু নর্মালি আমরা সলভ করতে পারবো না। বুঝতে পারছি? জি ভাই বুঝছি। ওকে, এবার এই অঙ্কটা দেখো, এটা আমরা সরাসরি ফর্মুলা দিয়ে করে ফেলবো কারণ থিওরিটা আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, কোয়েশ্চেনটা কি করছে দেখো, 2 মিলিমিটার ব্যাসের একটা ইস্পাতের তার, সেটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুইটা বিন্দুর মধ্যে টান টান অবস্থায় রাখা আছে। থিওরিটা কি মনে পড়তেছে কোনটা ছিল? দাঁড়ান ভাই, বিন্দুর মধ্যে টান টান করে বসানো আছে। হুম, এটা তো ভাই করা করা ভাই লাগছে ভাই, ওই যে থার্মাল স্ট্রেস হ্যাঁ হ্যাঁ, থার্মাল স্ট্রেসটা। এফ ইকুয়াল টু ওয়াই এ, এই যে আলফা ডেল্টা থিটা। একবারে আলফা ডেল্টা থিটা। হ্যাঁ হুম, তো দেখো সবকিছু কিন্তু আমাদের দেওয়া থাকে এখানে। হ্যাঁ, কি কি দেওয়া আছে, 2 মিটার ব্যাস দেওয়া আছে, 2 মিলিমিটার ব্যাস দেওয়া আছে। তো ব্যাস দেওয়া থাকলে আমরা এরিয়া জানি, এরিয়া মানে তাহলে কত আসবে, পাই/4। ব্যাস মানে হচ্ছে 2, তাহলে সেটাকে আমরা কিছু নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। সব কিছুতে এসআইতে কনভার্ট করা এখানে বেটার। স্কোয়ার করলাম, এটা থেকে আমরা এ পেয়ে যাব। তারপরে ডেল্টা থিটা দেখো, টেম্পারেচার কত কমছে, 20 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে, তাহলে ডেল্টা থিটা কত হবে, 20 হবে। দুইটা বিন্দুর মধ্যে টান টান অবস্থায় রাখা আছে যদি তাপমাত্রা 10-এ নেমে আসে। আচ্ছা দেখো 20-এ ছিল, 20 থেকে কোথায় নেমে আসছে, 10-এ নেমে আসছে, তাহলে চেঞ্জ কত, চেঞ্জ হচ্ছে 10। আমি এটা ঠিকভাবে লিখি, 20 থেকে 10 বাদ যাবে, বাদ গেলে পরে চেঞ্জ পাবে কত, 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তারটার মধ্যে কত টেনশন মানে কত টান তৈরি হবে তা বের করতে হবে। তো এই দুইটা দেওয়া আছে, সাথে সাথে আরেকটা জিনিস আমরা জানি এখান থেকে, যে ওয়াই মানে কত, 2.1 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, এটা দেওয়া আছে। তার সাথে আলফাটা দেওয়া আছে, আলফাটা কত, 1.1 ইন্টু 10⁻5। এখানে ইউনিট দিতে ওরা ভুলে গেছে, ইউনিটটা অবশ্যই কি হবে, পার ডিগ্রি সেলসিয়াস অথবা ক্যালভিন ইনভার্স, যে কোনো একটা হবে। তো আমরা পার ডিগ্রি সেলসিয়াসই রাখতেছি এখানে, অসুবিধা নেই, কারণ এখানে এই যে সেলসিয়াসে নিচ্ছি সেই কারণে। ওকে, তো এখন আমরা ভ্যালুগুলো বসাই দিব, তাহলে আমাদের অ্যান্সার শেষ। ভ্যালু তো আমরা বসাইতে পারবোই, ভ্যালু বসাইলে পরে এখানে একটা অ্যান্সার পাবো। অ্যান্সারটা অবশ্যই কিসে আসবে, নিউটনে আসবে, কারণ বাকি সব দেখবে যে কাটাকাটি পড়ে যাবে। এই যে এটা কি হবে, এখানে ওইটাই দেখাই দেই, এটা কি হ্যাঁ, হবে, এইখানে ভাইয়া পাই বাই 4 কেন দিছেন? কোনখানে, ও এই যে আচ্ছা, পাই বাই এটা হচ্ছে পাই d/2 হোল স্কোয়ার, তো পাই/4 ডি স্কোয়ার। মানে ব্যাস থাকলে ডিরেক্ট করা যায় আর কি, আমাদের অনেক জায়গায় লাগে, তো তাই আমরা এটাও মনে রেখে দিই ডিরেক্ট, পাই/4 ডি স্কোয়ার। ইঞ্জিনিয়ারিং এ দেখা যায় সবকিছু আবার ওরা ডায়ামিটারে দিতে পছন্দ করে, কারণ ডায়ামিটারটা মাপা ইজিয়ার রেডিয়াস মাপার থেকে, তাই ডায়ামিটারে দেয় সবকিছু। আচ্ছা, তারপরে এটা আসবে কি মিটার স্কোয়ার, এখানে আসবে আলফাটা পার ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস ইনভার্স, আর এটা কি আসবে ডিগ্রি সেলসিয়াস। তো সব কাটাকাটি যাবে, জাস্ট নিউটনটা বাকি থাকবে, ওই নিউটনটাই আমাদের অ্যান্সারটা আসবে আর কি। তো এই অঙ্কটা আমরা পারবো করতে, ইজি আছে। থিওরিটা আগে যেহেতু পড়ছি তাই আমি এখানে সরাসরি ফর্মুলা দিয়ে করে ফেলছি। আচ্ছা, এইবারে এই অঙ্কটা করার সময় আমরা আগের ক্লাসের একটা ভুল ছিল সেকেন্ড ক্লাসে, সেই ভুলটা একটু শুধরে আসবো। সেকেন্ড ক্লাসে দেখো, আমি যখন পয়সন অনুপাত পড়াইতেছিলাম তখন একটা কথা বলছিলাম যে ভি, এটা মানে ছিল 4/3 পাই আর কিউব। তারপর বলছিলাম এই যে ভি যেটা আছে সেটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমরা যখন রেডিয়াসটা দৈর্ঘ্যটাকে বাড়াবো। আচ্ছা আমি এটা কেন লিখছি, পাই আর স্কোয়ার আর স্কোয়ার এল, হ্যাঁ এরকম ছিল সিলিন্ডারের ক্ষেত্রে। তা আমরা বলছিলাম যে ভি যেটা আছে সেটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমি যখন টান দিয়ে দৈর্ঘ্যটাকে বাড়াবো তখন আমার রেডিয়াসটা কি হবে, কমে যাবে। তো এখানে যে ভলিউম কনস্ট্যান্টের ব্যাপারটা বলছিলাম এইটা ভুল ছিল। ঠিক আছে, মানে ভলিউমটা কি থাকবে না, কনস্ট্যান্ট থাকবে না। হ্যাঁ ভলিউমটা চেঞ্জ হবে, খুব বেশি চেঞ্জ হবে না আর কি, ভলিউমটা কি হবে, চেঞ্জ হবে। তো সেই কারণে আমি স্পেসিফিক একটা অঙ্ক নিয়েছি যেখানে এই ভলিউম চেঞ্জটা কত সেটা বের করতে দেয়, যাতে এটা দেখলে আমরা বুঝতে পারি যে এখানে আসলে কি হবে, ভলিউমটা চেঞ্জ হবে।
কারণ ভাই হুম সেকেন্ড ক্লাস এটা সেকেন্ড ক্লাসে ছিল, সেকেন্ড ক্লাসে লাস্টের দিকে, ওই যে মাত্র যে ইয়েটা দেখাইলাম আর কি, এখানেই দেখাই। এই ওই যে যে দৈর্ঘ্য কি রে, আয়তন বিকৃতি। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখো, এখানে বলছিলাম যে ভি সমান সমান পাই আর স্কয়ার এইচ, তো ভিটাকে কনস্ট্যান্ট রাখার জন্য এইচ যখন বাড়বে রো তখন কি হবে, আর তখন কমে যাবে। তো মোটামুটি কথাটা একই, যে ভিটাকে খুব বেশি বাড়তে দিবেন না আর কি। ঠিক আছে, ভি তো বাড়তে পারবে না, ভি তো কমবে অবশ্যই। কমবেও না বাড়বেও হুম না, কাছাকাছি থাকবে আর কি, একদম যে কনস্ট্যান্ট থাকবে এমন কোনো কথা নেই, চেঞ্জটা দেখবো যে খুবই অল্প পরিমাণ হবে এই আর কি। হুম। বুঝতে পারছি, তাহলে কনস্ট্যান্ট থাকবে না, সেই চেঞ্জটা হবে, সেই চেঞ্জটা কত সেটা আমাদের এখানে বের করতে হবে। তো এইটার একটা শর্টকাট আছে আর একটা রিগোরাস মেথড আছে, তো আমি প্রথমে রিগোরাসটা একটু করাই, যাতে তুমি বুঝতে পারো আর কি যে টোটাল কিভাবে করা হয় জিনিসটা। আচ্ছা যাই হোক, রিগোরাসটা এবার একটু ঝামেলারও আছে, দেখি বুঝো কিনা। প্রথমে বলা হয়েছে কি, তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি পেলে এর আয়তন কতটুকু পরিবর্তিত হবে, সিগমার ভ্যালু কত 1/4। তো এখন আমরা জানি যে তার যেহেতু বলে দিছে, তাহলে তার ভি এটা মানে কত, এটা মানে হচ্ছে পাই আর স্কোয়ার এল, এটা হচ্ছে তার আদি অবস্থা। এখন যখন এটাকে আমি কি করব, টান দিয়ে তার দৈর্ঘ্য বৃদ্ধি করব, তখন আমার এলটা কি হয়ে যাবে, আদি দৈর্ঘ্য যদি বড় হাতের এল হয়, বড় হাতের এল ব্যবহার করি তাহলে আমার বোঝাতে সুবিধা হবে, আর স্কোয়ার এল। আদি দৈর্ঘ্য যদি এল হয় তাহলে তার সাথে ডি এল পরিমাণ কি হবে, যোগ হবে। আর আদি ব্যাসার্ধটা যদি আর হয় তাহলে তার সাথে ডি আর পরিমাণ কি হবে, যোগ হবে। এবং তুমি বলতে পারো দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা তো একসাথে বাড়বে না, তাহলে ডেল্টা আরটা তো ডি আরটা তো আমাদের কি হওয়া উচিত, কমে যাওয়ার উচিত, মানে মাইনাস দেওয়া উচিত আমার এখানে। তবে আমি এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে ডি আর জিনিসটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তাহলে নেগেটিভ জিনিস যোগ করা মানে কি, যোগ করা মানে কমায় দেওয়া। তো দেখা যায় কি আসলে ওই ডিফারেন্সিয়েশনের কথা যখন আমরা হিসাব করি, মানে ছোট ছোট অংশ যখন নিই, তখন আমরা সবসময় বৃদ্ধি নিয়েই কাজ করি। এই জন্য দেখবে ডিফারেন্সিয়েশনের নাম দেওয়া আছে পরিবর্তনের হার, বৃদ্ধির হার। তো সে কারণে আমরা বৃদ্ধি হিসেবে রাখতে চাই সবকিছুকে প্লাস আকারে। তো ডিফারেন্সিয়ালের আগে কারণ আমরা ইউজুয়ালি মাইনাসটা ব্যবহার করি না, তাই আমিও মাইনাস ব্যবহার করতেছি না, বা ডিআরটা বাই ডিফল্ট কত, নেগেটিভ। আচ্ছা যাই হোক, তাহলে এখন এই জায়গায় আসি আমরা, এই কথাটা কি বুঝতে পারছি, মাইনাস ব্যবহার করি না যে। জি ভাই বুঝছি, আচ্ছা মোটামুটি ভাবে করি না কেন, বুঝছি। আমি আরেকবার বলি, ওই যে গ্রাফ আমরা করি না, গ্রাফের ভিতর কি থাকে, এরকম করে থাকে। তো তুমি জানো ডিফারেন্সিয়ালকে আমরা ইউজুয়ালি ঢালের রেসপেক্টে প্রকাশ করি আর কি, তো প্রকাশ করলে সবসময় ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান থাকে না। তো বাই ডেফিনেশন জি আমরা সবসময় টু থেকে ওয়ানকে বিয়োগ করি। তো সে কারণে আমরা টু থেকে ওয়ানকে বিয়োগ করে সবসময় যোগ করি, তো তাই এখানে একটা মাইনাস রাখি আর কি। আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা হইলে পরে আমাদের ইয়াটা কি হয়ে যাবে, আয়তনটা কি হয়ে যাবে, আয়তনটা এখন হবে ভি প্রাইম, সেটা সমান সমান লিখতে পারবো আমরা পাই আর প্লাস ডি আর, এটার উপর হোল স্কোয়ার, ইন্টু এল প্লাস ডিএল, এরকম একটা টার্ম থাকে। এখন এইটাকে আমাদের এক্সপান্ড করতে হবে, খেয়াল করে কি আসে, পাই থাকে, এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দিব, তাহলে আর কিন্তু স্কোয়ার। ভাই কিন্তু ভাই 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 তারের দৈর্ঘ্য যদি ভাই ভাই বৃদ্ধি করে দিত ভাই, আর তো ভাই স্লাইডেস তো ভাই চেঞ্জ তো ভাই হয় ভাই, ওইটাই তো মাইনাস হওয়ার কথা না, উচিত তো। মানে ডিআরটাও মাইনাস হবে এটা বলতেছে, এখানে একটা মাইনাস দেওয়া উচিত। হ্যাঁ আমি এটা বলতেছি তোমাকে যে আর তো আর এর মতন আছে, মনে করো 0.1 চেঞ্জ হলো, তাহলে আমি এখানে মাইনাস 0.1 লিখতেছি, মানে ডি আরটা নেগেটিভ, সেটা যখন যোগ করবো আলটিমেটলি কমে যাবে। মানে ডিআর এর মানটা আমি নেগেটিভলি ধরছি, কিন্তু আমি সামনে প্লাস দিছি কেন ভাই, সামনে প্লাস কেন দিলাম, মাইনাস মাইনাস লিখলাম। মাইনাস কারণ দিলে তো ভাই মাইনাস প্রত্যেকবার, মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন তো বাড়বে না বুঝাবে। কিন্তু ভাই প্রত্যেকবার তো ভাই আমরা তো ভাই এটাই করছি না, যেমন ডেল্টা ভি ওইটার মান তো ভাইয়া মানে মাইনাসে আসে, কিন্তু ভাই আমরা just মানটাকে নিছি, তাহলে এই না না, কেন জাস্ট ভাই জাস্ট মানটাকে নিতাম। ওখানে ব্যাপার যেটা ছিল ডেল্টা ভি, ওইটা তো আমি ডিফারেন্সিয়াল ফর্মে লিখি নাই, এখানে তো আমি ডিফারেন্সিয়াল ফর্মুলা লিখতেছি, ছোট একটা অংশ নিতেছি। তাহলে ছোট অংশকে যখন তুমি ডিফাইন করবা, তুমি যখন যদি এখানে ডেরিভেটিভের ফর্মুলাগুলো ইউজ করতে চাও, ইউজ করার সময় তো ডেরিভেটিভের রুলগুলো মানতে হবে। এবং ডেরিভেটিভের রুলগুলো কি, সে সবসময় ওয়াই টু মাইনাস ফাইভ ওয়ান করে, মানে সেকেন্ড থেকে ফার্স্ট বিয়োগ করে। তো সেকেন্ড থেকে ফার্স্ট যখন বিয়োগ করবে, এটা তো বাই ডিফল্ট কি আসবে, নেগেটিভ আসবেই। আমার তো কিছু করার নেই এখানে, এখন নেগেটিভ আসলে পরে এখানে আমার কি বসাইতে হবে, তখন প্লাস বসাইতে হবে, উপায় নেই। যদিও জি এখানে ভাই। মাইনাস ব্যবহার করে প্লাস ব্যবহার করে আলটিমেটলি অ্যান্সার একই আসবে, তবে মাইনাসটা আমরা ব্যবহার করতেছি না আর কি, মানে করা হয় না ইউজুয়ালি, সে কারণে করতেছি না আর কি। যাই হোক, তো যাই হোক, এই যে আর প্লাস ডি আর হোল স্কোয়ার এটাকে আমরা করলাম, এক্সপান্ড করলে এরকম একটা টার্ম আসে, তার সাথে এখানে কি থাকে, এল প্লাস ডি এল, এরকম একটা পার্ট আসে। কারণ খেয়াল করো ডি আর যে পার্টটা, এটা যদি অনেক ছোট হয় তাহলে ডি আর এর স্কোয়ার আরো ছোট হবে না এগুলোর কম্পারিজনে। জি ভাই। আমরা কিন্তু এটাকে জিরো বলতেছি না, বলতেছি যে এইটার কম্পারিজনে এটা অনেক ছোট। তো সেরকম হইলেও এটাকে বাদ দিয়ে দেওয়া যায়, বাদ দিয়ে দিলে আমাদের এখানে টার্ম থাকবে কি, এখানে টার্ম থাকবে পাই, তারপরে আর স্কোয়ার প্লাস টু আর ডি আর, আর এখানে থাকে এল প্লাস ডি এল, তারপরে আমরা গুণ করে দিব। তো পাই পাই এর মতন থাকলো, গুণ যখন করব কি আসবে, আর স্কোয়ার এল প্লাস আর স্কোয়ার
ডিএল প্লাস এখানে কি থাকবে 2r এল তারপরে ডিআর প্লাস 2r ডিআর ডিএল এরকম একটা টার্ম আসলো। এখন আবার দেখো খেয়াল করা, এখানে দেখো ডিআর আর ডিএল দুইটা ছোট জিনিস গুণাকারে আছে না, গুণাকারে থাকলে আমরা বলতে পারবো যে অন্যগুলো যে আছে সেগুলোর সাপেক্ষে এটা আবার কত, এটা কিন্তু আবার 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কিনা এটা দেখো। ডিআর আর ডিএল, ওকে দুইটাই তো ছোট। ডিআর ভাই দুইটা যদি ভাই ছোট হয় তবুও ভাই জিরো তো ভাই হয় না ভাই, না লাইক 0 হবে স্টিল না, তো ভাই। খেয়াল করো আমরা 0 কিন্তু বলতেছি না, আমরা বলতেছি ওর সাথে এটাকে যোগ করা না করা একই কথা, আমরা সেটা বলতেছি। ও না, দ্যাটস পয়েন্ট, হ্যাঁ মানা যায়। হুম ওকে। তো এর পরের লাইনে আমরা দেখো এখানে পাই দ্বারা গুণ করতেছি, তবে গুণটা একটা আনইউজুয়াল ওয়েতে করবো, আমরা প্রথমটার সাথে গুণ করবো, বাকিগুলোকে আবার একসাথে রাখবো। তাহলে পাই আর স্কোয়ার ডিএল প্লাস 2rl ডিআর এরকম রাখলাম। ঠিক আছে, এটা রাখার উপায় কি, কারণ এই যে রাশিটা আছে এটা কিন্তু আমরা চিনি, এটা মানে কি, এটা হচ্ছে আমাদের ভি। তাহলে ভি কে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস ভি, আর সাথে আমাদের এখানে আছে ভি প্রাইম, আর বামে আমাদের থাকলো কি পাই আর স্কোয়ার ডিএল প্লাস 2rl ডিআর এরকম একটা রাশি থাকলো। এখন এই যে টার্মটা আছে এটাকে আমরা কি বলতে পারবো, ডেল্টা ভি বলতে পারবো। আয়তনের পরিবর্তন। তাহলে এখন আমি যদি ইয়াটা লিখতে চাই, আয়তনের পরিবর্তন তো জানলাম, তাহলে কি জানি বের করার কথা ছিল আমার, যে আয়তন কতটুকু পরিবর্তিত হবে সেটাই তো বের করার কথা, ঠিক না? আচ্ছা, তার দৈর্ঘ্যটাও যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে, পার্সেন্টেজ মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই এল ইন্টু 100%। ঠিক আছে, পার্সেন্টেজে দেওয়া আছে, তো একটু চেঞ্জ করি, দেখো কি আছে। ডেল্টা ভি কে এখন আমি যদি ভি দ্বারা ভাগ করি, পরে বুঝবে কেন করতেছি, ডেল্টা ভি কে যদি ভি দ্বারা ভাগ করি তাহলে কি আসবে, উপরে থাকে এই পুরো রাশিটা পাই আর স্কোয়ার ডিএল প্লাস 2r এল ডি আর, সেটাকে আমরা কি দ্বারা ভাগ করছি, মাত্র ভি দ্বারা ভাগ করছি, ভি মানে ছিল পাই আর স্কোয়ার এল। এবারে পাই পাই তো বাদ পড়ে যায়, তারপরে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করবো, খেয়াল করি একটু মনোযোগ দিয়া, যে পাই আর পাই বাদ পড়ে গেল, এবার আমি ইন্ডিভিজুয়ালি ডিভাইড করা শুরু করবো। সো ডিভাইড করলে দেখো এখানে কি টার্ম আসে, উপরে থাকে ডিএল নিচে থাকে এল প্লাস এখানে থাকে 2, এল আর এল বাদ পড়বে, আর 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 যখন কাটাকাটি করবে তখন উপরে একটা ডি আর থাকবে, নিচে শুধু একটা আর থাকবে। এই লাইনটা বুঝতে পারছো কিনা দেখো। ডেল্টা ভি, ভি ভাই উভয় পক্ষ থেকে ভাই আমি ফি দিয়ে ভাগ কেন করতে যাচ্ছি, পার্সেন্টেজ আনার জন্য, মানে ডিএল বাই হ্যাঁ এল এটার মানটা পার্সেন্টেজে তো ভাইয়া, ভাইয়া জাস্ট বলছে পরিবর্তন কতটুকু হয়, সেটা তো ভাই ওই যে লাস্টের থেকে ভাইয়া থার্ড লাইনে ভাই ফেললে তো অ্যান্সার চলে আসে না। না, আমাকে বলছে পরিবর্তন 1%। এখন 1% যে কত সেটা তো ডিপেন্ড করতেছে এল এর উপরে। 1% মানে কত, 1% মানে হচ্ছে 1/100 ইন্টু কত এল, তো এল এর উপর একটা ডিপেন্ডেন্সি রয়ে গেছে। মানে ভাই পার্সেন্টেজে ভাই বের করতে বলছে ভাই, আমরা অনুপাতে নিচ্ছি, বাংলা কথা তো এটা। হ্যাঁ হ্যাঁ, মানে পার্সেন্টেজ আমাকে দেওয়া আছে একটা জিনিস, তো এই যে 1% দেওয়া আছে, তো এখন এখান থেকে তো আমি ডিসাইফার করতে পারতেছি না যে অ্যাকচুয়ালি কত বৃদ্ধি, সেই কারণে আমিও সবকিছু পার্সেন্টেজ হিসাব করবো। বুঝছি ভাই। ওকে, তাহলে ডেল্টা ভি বাই ভি, একটু ভাই দুই নাম্বার ভাই তাহলে একটু দেখেন। তাহলে ভাই ডেল্টা ভি দিলে পার্সেন্টেজ বের করার জন্য ওকে প্রত্যেকটা জিনিস কাটা পড়ে যে ডিএল, হ্যাঁ ঠিক আছে ভাই, এরপর ভাই। ওকে, এরকম একটা টার্ম আসে। এখন কথা হচ্ছে এখান থেকে ডিএল বাই এল এটা আমরা জানি, কিন্তু ডিআর বাই আর এটা কিন্তু আমাদের জানা নাই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের না জানা নাই, কিন্তু জানা না থাকা সত্ত্বেও আমাদের কাছে একটা সুবিধা আছে, সুবিধাটা হলো এই যে সিগমাটা, সিগমা সমান সমান আমরা আবার কি জানি, ডিআর বাই আর ডিভাইডেড বাই ডিএল বাই এল। মানে খেয়াল করো মাইনাসটা ইউজ করি নাই কেন, বুঝতে পারছো কিনা, কারণ ডিআরটা বাই ডিফল্ট নেগেটিভ, তো এখন মাইনাস যদি ব্যবহার করি আলটিমেটলি এটা প্লাসই হয়ে যাবে আর কি। তো ব্যবহার করা না করা এটা তোমার ব্যাপার, না করলেও হবে করলেও হবে, অসুবিধা নাই। ঠিক আছে, আলটিমেটলি তুমি এখানে একটা ভাইয়া, মাইনাস দিলে। হ্যাঁ, কোনটা কোনটা দেওয়া বেশি ভালো, মাইনাসটা দেওয়া নাকি মাইনাসটা না দেওয়া? লজিক্যালি চিন্তা করে মাইনাসটা না দেওয়া বেটার সবসময়। কিন্তু ভাই ম্যাথে তো আবার তো ভাই মাইনাসে ভাই মান ধরে সবকিছু করছি, এটাও তো না, একদম মাইনাসের সত্যি। দেখো ইয়াং এর গুণাঙ্কের কোন জায়গায়, ইয়াং এর গুণাঙ্ক বলতেছি, কি বলে পয়সনের অনুপাতের কোন জায়গায় আমরা করি নাই, শুধু ডেল্টা ভি এর যখন ফর্মুলা ডিরাইভ করতে গেছি শুধুমাত্র তখন ইউজ করছি। এখন এই যে অঙ্কটা আমরা করতেছি এখানে আমরা ফর্মুলা একটা ডিরাইভ করছি, ঠিক আছে, ডিরাইভ করার পর এখন তো ভ্যালু বসাচ্ছি, তাই এখন আমার আর টেনশন করার দরকার নেই আর কি। ভ্যালু যখন বসাইতে যাবা তখন তোমার হাতে যদি ভ্যালু থাকে তখন আর প্রয়োজন নেই কিছু করার, আর যদি ভ্যালু না থাকে তখন তুমি বসাবা আর কি। বুঝছি ভাই। ঠিক আছে, ওকে। তো যাই হোক, আমি এখন মানগুলা বসাই।
খেয়াল করো মানগুলো বসাবো কিভাবে, আমার তো এটা দরকার ছিল ডিআর বাই আর, সেটাকে কি বলা যাবে, সিগমা ইন্টু ডিএল বাই এল। তাহলে এখানে বসাই, প্রথমে কি আছে ডেল্টা এল বাই এল, ডিএল বাই এল এরকমই রাখি, ডিএল বাই এল এটা তো আমার কাছে আছে, তারপরে 2 ইন্টু এটাকে বলা যাবে সিগমা ইন্টু ডিএল বাই বড় হাতের এল। ঠিক আছে, এরকম একটা টার্ম থাকে। সো এখন আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই হয়ে যাবে। ডিএল বাই এল এটা মানে কত, 1%, 1% মানে 1/100 প্লাস 2 ইন্টু সিগমা মানে দেওয়া আছে 1/4, আর ডিএল বাই এল এটা মানে হচ্ছে 1/100। আর চাইলে আমি পুরো জিনিসটাকে পার্সেন্টেজে নেওয়ার জন্য এখানে একটা 100 দ্বারা গুণ করতে পারি, তখন আমার এখানেও কি করতে হবে, একটা 100 দ্বারা গুণ করে দিতে হবে। তো 100 দ্বারা গুণ করার সুবিধা কি, আমার সবগুলো জিনিস কিসে 100 100 দ্বারা কাটাকাটি পড়ে যায়, তো তখন এখানে থাকবে 1 প্লাস এখানে কত আসে, হিসাব কি ঠিক লিখছি না ভুল লিখছি? ভাই কথাটা হচ্ছে যে ভাই আমি নিজে ম্যাথ দীক্ষা উইরা উইরা যেতেছি। হুম, দৈর্ঘ্য তো 1% বৃদ্ধি পাইছে, তো 1% বৃদ্ধি মানে 1/100। আচ্ছা, 2 ভাই ইন্টু 1/4, 1/100। আরো ভাই ভাই ওয়ান কেমনে ধরলেন ভাই, কারণ ভাই দৈর্ঘ্যটা ভাই বলা আছে বুঝলাম 1%, হুম, কিন্তু ভাই ডি আর যে ওয়ান এটা কেমনে না না ধরলেন? ডি আর আমরা 1 বসাই নাই তো, আমরা ওই কাজটাই করছি, খেয়াল করো এই যে ডি আর যে পার্টটা আছে ওটাকে চেঞ্জ করে ফেলছি। কিসে চেঞ্জ করছি, সিগমা ইন্টু ডিএল এ। কি দিয়ে ও চেঞ্জ করছি, এটা ইয়া, দিয়া। এই যে আমাদের সিগমা, এই হচ্ছে আমাদের ডিএল। ঠিক আছে ভাই বুঝছি। সি ওকে, তো সিগমার এখান কথা থেকে বলতে মানটা বের করবা, মানটা বের করলে তুমি একটা অ্যান্সার পাবা আর কি, ওইটা হবে পার্সেন্টেজ পরিবর্তন ভলিউমের। আচ্ছা, তো এইটার ঠিক একটা আছে। শর্টকাট আছে, শর্টকাটটা হয়েছে আমরা ইয়াতে পড়ছি, কি বলে এটার নাম, ভুলেও তো গেলাম। তোমার ফার্স্ট ইয়ারের ফার্স্ট চ্যাপ্টারটার নাম কি, ওখানে ত্রুটির কতগুলো ম্যাথ ছিল না? জি ভাই। হ্যাঁ, ওই ত্রুটির ম্যাথের মাধ্যমে আমরা এটাকে করে ফেলতে পারি আর কি। মনে করো তোমার কাছে এ একটা রাশি, সেটা এইভাবে সম্পর্কিত কয়েকটা রাশির মাধ্যমে, এক্স স্কোয়ার তারপরে জেড এরকম সম্পর্কিত। তা আমরা যদি এ এর পার্সেন্টেজ চেঞ্জ বের করতে চাইতাম 100%, তখন এটা রেজাল্ট আসতো এরকম, এই এক্স এর উপর পাওয়ার কত হতো 3 না, তখন 3 এখানে আসতো, আর এক্স এর চেঞ্জটা এখানে বসতো ইন্টু 100%। তারপরে ওয়াই এর পাওয়ার কত, ওয়াই এর পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 ইন্টু ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100%। তারপরে এখানে জেড এর পাওয়ার কত 1, তাহলে 1 ইন্টু ডেল্টা জেড বাই জেড ইন্টু 100%, এরকম একটা ফর্মুলা বসতো। ইভেন আমাদের যদি রাশিটা এরকমও হইতো, এ ইকুয়ালস টু এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড, এরকমও যদি হইতো, তখন আমরা ফর্মুলা একই দেখতাম। মানে তোমার খালি দেখতে হবে পাওয়ারটা কত আছে, পাওয়ারটা কি নেগেটিভ না পজিটিভ সেটা দেখতে হবে না, জাস্ট পাওয়ারটা কত সেটা এখানে বসাইতে হবে। ঠিক আছে, এরকম। তো আমাদের যে রাশিটা ছিল সেটা যদি খেয়াল করো একটু, সেটা ছিল কি ভি ইকুয়ালস টু পাই আর স্কোয়ার এইচ। এখন এখানে পাইটা তো একটা কনস্ট্যান্ট, এটা তো আমাদের পরিবর্তনের আর কোনো চেঞ্জ ইফেক্ট ফেলবে না। তাহলে এই যে ডেল্টা ভি বাই ভি, এটা যদি আমি পার্সেন্টেজ ফর্মে লিখতে চাই, এটা ইকুয়ালস টু কি আসবে, আর এর উপর পাওয়ার কত 2, তাহলে আর এর পাওয়ার বসলো 2, তারপরে এখানে বসবে কি ডিআর বাই আর ইন্টু 100%। তারপরে আমাদের যে দৈর্ঘ্যটা এখানে, ওখানে আমি এল বলছিলাম, এখানে এইচ বলছি, যাই হোক এল হিসেবে বলি। তাহলে এল এর উপর পাওয়ার কত আছে 1, তাহলে এখানে বসবে ডিএল বাই এল ইন্টু 100%। তো এইভাবে করলেও দেখো আমরা কিন্তু একই ফর্মুলাতে পৌঁছাইতাম। তো যদি কখনো অঙ্কের ভিতর আসে, অঙ্কের ভিতর আসলে আমরা যদি সৃজনশীল আসে আর কি, সৃজনশীল আসলে তো বড় করে করবা, আর সৃজনশীলে যদি না আসে এমসিকিউতে আসে, তখন কি করবা, ডাইরেক্ট এই ত্রুটির যে ফর্মুলা আছে ওগুলো দিয়ে করে ফেলবা, তাহলে আর একটু তাড়াতাড়ি হবে আর কি। ঠিক আছে। ওকে, এই অঙ্কটা আমরা করতে পারলাম। এই অঙ্কটা করলে আমার বেসিক অঙ্কগুলো সব শেষ। এখন আমি ওই যে একটা জিনিস দেখাতে চেয়েছিলাম তোমাকে, ওইটা এক্সট্রা জিনিস, দেখাবো নাকি দেখাবো না ভাবতেছি। আচ্ছা দেখাই দেখাই দিই। ফেলে। হুম, অনেক কিছুই তো দেখলাম, এটা দেখলেও কিছু হবে না। আচ্ছা, সেটা হচ্ছে ওই যে তারগুলা, দুইটা তার যদি সিরিজে থাকে তখন তাদের ইফেক্টিভ ইয়াং এর মডুলাস কি হবে, সেই জিনিসটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল, ওইটা আমরা করতে চাইতেছি এখন। ঠিক আছে, মনে করো তোমার কাছে এরকম একটা তার আছে, সেই তারের সাথে কানেক্টেড আরো একটা ওয়্যার আমরা এখানে নিব। ডুপ্লিকেট, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, তাহলে আলাদা এটা বোঝা যাবে। গ্রিন করলাম। দুইটা কি আছে, সেম এরিয়ার তার এভাবে কানেক্টেড আছে। এখন দুইজনকে আমি কি করলাম, এদিকে একটা এফ বল দিয়ে টান দিলাম। ঠিক আছে, আমরা বের করতে চাই এটা, যে প্রথমটার দৈর্ঘ্য L1, প্রথমটার ইয়াং এর মডুলাস Y1, প্রথমটার এরিয়া হচ্ছে এ, দ্বিতীয়টার দৈর্ঘ্য হচ্ছে L2, ইয়াং এর মডুলাস হচ্ছে Y2, আর এরিয়া হচ্ছে এ। আমার বের করতে হবে এই দুইটাকে সরাই দিয়ে আমি যদি একটা তার ব্যবহার করতাম, সেটার ইয়াং এর মডুলাস কত হবে।
ঠিক আছে, এই দুটাকে সরাই দিয়ে আমি যদি একটা তার ব্যবহার করতাম তাহলে তার ইয়াং এর মডুলাস কত হইতো। এবং তুমি জানো তুল্য যদি হইতে হয় তাহলে সেম পরিমাণ ভরের ফোর্সের কারণে তার ইফেক্টটা কি হতে হবে, সেম হবে। আর এখানে আমরা জানি ইফেক্টটা কি, ইফেক্ট হলো দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে সেটা আমি এখানে লিখে রাখি যে আমাদের ইফেক্ট মানে কি, ইফেক্ট মানে হলো এখানে দৈর্ঘ্য বৃদ্ধি। তার মানে আমি কি করতে চাই, আমি এদেরকে সরাই এমন একটা তার ইউজ করতে চাই যে তার দৈর্ঘ্য হয়েছে L1 প্লাস L2, মানে এই পুরাটা দৈর্ঘ্যের সমান। যে তারের এরিয়া হয়েছে এ, মানে এই পুরা তারের এরিয়ার সমান। আর যেই তারের ইয়াং এর মডুলাস হচ্ছে ওয়াই। এবং দুইটার কারণে ঠিক আছে, আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি কি হবে, এখানের দৈর্ঘ্য বৃদ্ধি যা তার সমান হবে। বুঝছি। ওকে, তাহলে এখন আমরা দেখতেছি কি যখন আমি ফোর্থ এটার ভিতর এফ দিব তখন দেখো পুরা তারের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় এফ পরিমাণ বলই থাকবে না। তার মানে আমাদের প্রথম যে তার সেটার উপর প্রযুক্ত বল এফ, এই যে তার সেটার উপর প্রযুক্ত বল কিন্তু কি হবে, এফ হবে। কারণ এই যে বলটা, এই বলটা কিন্তু কিসের উপর ডিপেন্ড করতেছে না, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে না। বলটা চারিদিকে কি হবে, সমানভাবে ডিস্ট্রিবিউটেড হবে। তাহলে আমরা বলতে তো পারি ভাই এটার উপর এফ বল আছে। কথাটা হচ্ছে ভাই, মনে করেন যেটা সবুজ কালির, হুম। এটার তো একটা ভর আলাদা তো ভাই হইতেই পারে। তাহলে ভরটা ভাই আমরা এটার নেগলেক্ট করি, জন্য তার ওইটার নিজস্ব ভর নেগলেক্ট ওইটার করতেছে এখানে। ও, মানে ভাই তারের, আমরা ভাই তাহলে ধরলাম যে দুইটার উপরই সমান বল কাজ হচ্ছে, সেটা হচ্ছে এফ। হ্যাঁ, মানে মানে এই, দুইটার উপরে মোট বল, মানে মোট মেইন বল কথা এফ হচ্ছে নাকি? যখন সিরিজে কানেক্টেড থাকে তখন একজনকে টান দিলে প্রতিটা পয়েন্ট কি থাকবে, সেম বলে থাকবে। কারণ দেখো আমি যদি এখানে একটা অংশ নেই, এটার উপর যদি এফ হয় উপরে কত থাকতে হবে, এফ থাকতে হবে। উপরে এফ থাকা মানে কি উপরের যে অংশটা আছে সেটা আবার নিচে এফ টানতেছে, এরকম করে উপরে এফ বলে টানতেছে। তাহলে এরকম প্রত্যেকটা বুঝছি। পয়েন্টে যদি নেই তখন দেখবা যে কি ওই ইকুইলিব্রিয়াম রাখতে হলে, মানে একই জায়গায় স্থির থাকতে হলে উপরে নিচে সব জায়গায় কি থাকতে হয়, এফ বলে থাকতে হয়। তার মানে নিচে ধরে যদি তুমি এফ বলে টান দাও সব পুরা তার জুড়ে কি থাকবে, এফ বলে টান থাকবে। আর এটা হইতে তারা সিরিজে কানেক্টেড থাকার শর্ত। মানে সিরিজ যদি হইতে হয় তাহলে পুরো জায়গা জুড়ে সেম পরিমাণ ফোর্স থাকতে হবে। তাহলে দুইটা তারকে আমরা সিরিজ যখন কখন বলবো, যখন তাদের উপর ফোর্স সেম থাকবে। ভাই ঠিক আছে, এটা হচ্ছে কথা। তাহলে এখন আমরা এখান থেকে কি কোয়েশন লিখতে পারি সেটা একটু দেখি। আহ, হুম, 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 হুম। আমরা এটা বলতে পারি যে আমাদের ফোর্স দুইটা পরস্পর সমান, তার মানে F1 আর F2 দুইটা পরস্পর সমান। আমি সাদা কালি দিয়ে লিখি। হ্যাঁ, এটা আমি বলতে পারবো যে F1 আর F2 এই দুইটা কি হবে, পরস্পর সমান হবে। তাহলে F1 মানে মনে পড়ে কিনা, Y1 A1 স্মল L1 ডিভাইডেড বাই, এখানে কি কিন্তু বলছে, বড় ভাই হাতের দুই L1। দুই 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 ক্ষেত্রে তো ভাই এফ ব্যাস সমান না। হ্যাঁ, F এফ এর সমান এফ আর কি ওয়ান আর দুইটাই। এই লাইনটা দেখো বুঝতে পারছো কিনা। জি ভাই। ওকে, তো এই লাইনটা আমরা কি করব, এখানে একটুখানি রেখে দিব কারণ এটা আপাতত আমাদের প্রয়োজন হবে না। আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে তো তাদের দৈর্ঘ্যবৃত্তিটা সমান, এটা পরে লাগবে আর কি। যাই হোক, এখান থেকে আমরা একটা লাইন বের করে রাখি, সেটা আমাদের একটু পরে লাগবে। এখান থেকে দেখো খেয়াল করো A1 আর A2 এই দুইটা তো পরস্পর সমান, কারণ দুইজনের একই এরিয়া নিছি, একই এরিয়া নিয়ে তারপরে তাদেরকে আমরা কানেক্ট করছি। না হলে দেখবো যে লাইনগুলো কমপ্লিকেটেড হবে, এক্সট্রা কোনো ফর্মুলা আমরা পাবো না আর কি। সে কারণে আমরা কি করছি, আলাদা সেম রাখলাম আর কি। তো সেম রাখলে পরে এখানে একটা ফর্মুলার মতন আসে, সেটা হচ্ছে Y1 L1 ডিভাইডেড বাই বড় হাতের L1, এটাই করছো Y2 L2 ডিভাইডেড বাই বড় হাতের L2, এরকম একটা জিনিস আছে। তবে এটা আমাদের আপাতত লাগতেছে না, আমি এটা একটু আগে করে ফেলছি ভুলে, আমার অন্যটা থেকে আগানোর কথা ছিল। ওকে, যেটা আমি বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে একটু আগে একটা অঙ্ক আমরা করছিলাম মনে পড়ে কিনা, যে এল এটা সমান সমান L1 আর প্লাস L2 এটা সমান হবে। এটা তো আমাদের কমন করছি সেন্স করছি। থেকে আমরা বলতেছি, ঠিক আছে, কমন সেন্স থেকে বলতেছি কিভাবে, যে আমি যখন টান দিব, টান দিলে তো দৈর্ঘ্য প্রথমটা কিছুটা লম্বা হবে, দ্বিতীয়টা কিছুটা লম্বা হবে, তাহলে টোটাল লম্বা হবে দুইজনের যোগফলের সমান। তো এখান থেকে আমি L1টাকে লিখতে চাচ্ছিলাম, ঠিক আছে, ওইটা লিখতে চাই আমি এই জিনিসটা লিখে ফেলছি বলে। তো L1টা ছিল এরকম, F1 তারপরে কি ছিল, L1 ডিভাইডেড বাই এল ওয়ান Y1 A1 প্লাস এ এখানে ওয়ান আসবে কত, F2 এল টু L2 তারপরে Y2 ওয়াই টু A2। এ টু। এখন এই যে L আমরা কি চাইতেছি দেখো তো, আমরা এটার বদলে এমন একটা তার বসাতে চাচ্ছি যে তারের দৈর্ঘ্য হবে L1 প্লাস L2, যেটার এরিয়া হবে কত A, যেটার ইয়ং এর গুণাঙ্ক হবে Y, এবং সেটার উপর আমি যখন F বল প্রয়োগ করব, ইফেক্ট যেটা L1 প্লাস L2 এটা কি হবে, সেম হবে। তাহলে F বলের জন্য যদি L হয় তাহলে সেটার জন্য আমি কি লিখতে পারবো, F L1 প্লাস L2, তো জায়গা হচ্ছে না, আমি একটু সাইডে নেই জিনিসটাকে ভাই একটু। লেখেন ভাই, ভাই বুঝবো ভাই, প্যারা নেই। হুম, সমস্যা নাই। হুম, হ্যাঁ, যেটা লিখতেছিলাম যে ফোর্সটা এখন কত দিতেছি, আমরা এফ দিতেছি,
সেটা কত হবে L1 প্লাস L2, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য টোটালটা, আমাদের ইয়ং এর মডুলাস হচ্ছে y, এবং এরিয়াটা হচ্ছে কত a। তো এখন পরের L। লাইনে দেখি কি আসে। পরের লাইনে আমরা কি বলতে পারবো, এই যে f1 f2 f সবাই তো সমান, সমান যদি হয় সমান। তাহলে আমাদের এইটা এটা আর এটা কি করে যায়, বাদ পড়ে যায়। তারপরে এরিয়া মানে গুলো তো সব কমন সমান, নিয়ে বাদ করে যায়। হ্যাঁ। এরিয়া গুলো সব সমান, তাহলে এটা এটা আর এটাও কি করে যাবে, বাদ পড়ে যাবে। হ্যাঁ, এরিয়া কি হবে সমান? এরিয়া কি সমান কি আমরা কিছু ধরে নিছি নাকি আগে থেকে সমান? হ্যাঁ হ্যাঁ, এরিয়া এই যে সমান ধরে নিছে। সমান না ধরলে আসলে আলাদা ধরলে কোনো ফর্মুলা আসে না আর কি এক্সট্রা। সমান হইলে পরে কিছু স্পেশাল ফর্মুলা আসবে। একটু পরে দৈর্ঘ্য দুটাকে সেম ধরবো, তারপর আরেকটা স্পেশাল ফর্মুলা আসবে। এরকম আর কি। মানে স্পেশাল কেস গুলো আমরা বের করে রাখতেছি কি হয় না হয়। জীবনে তো ভাই আচ্ছা। অনেক কিছুই হয়। কি আর করার। ওইটা ইয়ার, আমি রিসাকের বইতে একটা অঙ্ক আছে এটা নিয়ে, ওই জন্য এটা করাই দিতেছি। আচ্ছা, L1 প্লাস L2 ডিভাইডেড বাই y, এটা সমান সমান বই কি আছে, L1 বুঝি নাই। মানে ইসাক স্যারের বইতে আছে। হ্যাঁ হ্যাঁ, ইসাক স্যারের বইতে। তো ফাইনালি আমাদের কাছে এইরকম একটা ফর্মুলা আছে দাঁড়ায় আর কি। ঠিক আছে, এখন এই ফর্মুলাটাকে ওরা কি করে, সামনের দিকে একটু ফার্দার অ্যাপ্রোচ করে। অ্যাপ্রোচ করে ওরা বলে কি, এরকম যদি কেস হয় যে L1 আর L2 এই দুইটা L এর সমান হয়ে গেল, তখন কি হবে। তখন আমরা দেখতে পাবো কি, তখন আমরা দেখতে পাবো যে L1 আর L2 এই দুইটা মিলে কত হয়ে যাবে, 2L, নিচে থাকবে একটা y, এটাই করতে হবে L ডিভাইডেড বাই y1 প্লাস L ডিভাইডেড বাই y2। তো সবগুলো L কি করবে, বাদ পড়ে যাবে। বাদ পড়ার পর তুমি যখন এখানে y-টাকে বের করবা, y বের করার পর দেখবে এরকম একটা ফর্মুলা আসবে, 2y1 y2 ওয়াই ডিভাইডেড বাই ওয়াই y1 প্লাস প্লাস y2। ওয়াই। মানে ওই লসাগু করে উল্টাই দিচ্ছে আর কি। এই, তো তখন আমাদের এরকম একটা ফর্মুলা আসবে। তবে খেয়াল রাখিও, এরকম ফর্মুলার দুইটা শর্ত। একটা শর্ত হচ্ছে তারা সিরিজ থাকতে হবে, দুইটা না তিনটা আসলে সিরিজ। 2 নম্বর হচ্ছে দৈর্ঘ্য সব সেম, মানে L1 আর L2 সেম। আর 3 নম্বরে হচ্ছে তাদের এরিয়া সেম, A1 আর A2 সেম। তো এই তিনটা যদি সেম হ্যাঁ। হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। হুম, বলো। ঠিক আছে। বইয়ের ভিতরে মানে কোয়েশ্চেনটা ছিল এরকম যে সমান তার এবং সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা তারের ইয়াং এর মডুলাস যদি y1 আর y2 হয়, প্রমাণ করো যে তাদের তুল্য তারের ইয়াং এর মডুলাস হবে 2y1 y2 ডিভাইডেড বাই y1 প্লাস y2। তখন এই স্পেশাল কেসটা পড়ে আর কি অঙ্কের ভিতরে। আচ্ছা, এটা একটা ছিল। এখন তারা তো সিরিজ ছিল একটু আগে, এখন যদি তারা প্যারালালে থাকে তখন কি অবস্থা হবে। তখন চেহারাটা দেখতে অনেকটা এরকম হবে, যে আগের বারের মতন আমাদের এখানে তো একটা তার আছে, চার কোণা তার বানাই ফেলতেছি আমি সব। ডুপ্লিকেট, কালারটা একটু চেঞ্জ করে দিব। এই অবস্থায় আছে। ভালো কথা। এখন দুইজনকে যদি আমরা ফোর্স দিতে চাই এফ বল, তাহলে দুইজনকে তো আবার এরকম করে দেওয়া যাবে না। তখন আমরা কি করি, তাদের সাথে এরকম একটা লাঠির মতন আটকাই, তো এখানে মনে করো ওয়েল্ড করে দেওয়া, এখানে ওয়েল্ড করে দেওয়া, আটকে তাদেরকে এরকম করে এফ বলে টান দিই। ঠিক আছে, আটকানোর পর আমরা কি করলাম, এফ বলে টান দিলাম। তো এখন কিন্তু বুঝতে পারতেছো, এখন দুইজনের দৈর্ঘ্য বৃদ্ধিটা সেম হচ্ছে, এটা আমরা ধরে নিব। ঠিক আছে, আমরা ধরে নিব কি ক্ষেত্রে, দুজনের দৈর্ঘ্য বৃদ্ধিটা কি হবে, সেম হবে, অর্থাৎ L1 আর L2 এই দুইটা সেম হবে। না হলে কি হবে, না হলে আমাদের এই জিনিসগুলো এরকম বাঁকা তারা হয়ে যাবে, তো সেরকম কেস আমরা চাই না আর কি। একটা হয়ে যাবে এরকম, আরেকটা হয়ে যাবে এরকম, আমার লাঠিটার ওয়েল্ডিংটা ছুটে যেতে পারে। তো ওইরকম আমি কেস ধরতে চাইতেছি না। আপাতত আমাদের বইতে যে কেসটা ধরা আছে সেটা হচ্ছে তাদের দৈর্ঘ্য বৃদ্ধিগুলো সেম হচ্ছে। তো দৈর্ঘ্য বৃদ্ধি যদি সেম করতে হয়, কিন্তু তাদের ইয়াং এর মডুলাস সেগুলো তো আলাদা আবার। প্রথমটা হচ্ছে কত, y1, দ্বিতীয়টা হচ্ছে কত, y2। এটার এরিয়া আমরা ধরলাম A1। এখন দেখো এরিয়া আমরা আলাদা ধরতেছি, কারণ এরিয়া সেম ধরার কোনো কারণ নাই আমার কাছে আপাতত। A2। আর দুইজনের কোন দুইটাকে আমরা সেম ধরছি, দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, সেই দুইটাকে আমরা সেম ধরছি। এটা যদি এল হয়, এটাও কত হবে, এল হবে। ঠিক আছে, তাহলে আমি চাই এই পুরো জিনিসটাকে সরাই ফেলে এমন একটা তার বসাইতে, যে তারের ইয়াং এর মডুলাস হবে এ, যে তারের এরিয়া হবে A1 প্লাস A2। ঠিক আছে, এরিয়া হবে কত, A1 প্লাস A2, যেটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে কার সমান, এল এর সমান, কারণ এই দুইজন যেই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে অন্যটার দৈর্ঘ্য বৃদ্ধি কি হতে হবে, সেম হতে হবে, এবং সেটার উপর বল প্রযুক্ত হবে কত, তখন এল। ঠিক আছে, এই ক্রাইটেরিয়া গুলো আমরা চাই আমাদের তুল্য যে তারটা আছে সেটার ভিতরে। তো সেখানে যেই ইনফরমেশনটা আমার কাছে জানা আছে, সেই ইনফরমেশনটা থেকে আমি আগাবো। ইনফরমেশনটা কি সেটা আমি বলি এখানে। সেটা হচ্ছে আমার এফ বল যেটা আছে সেটা এখন দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে F1 আর F2 এই দুইটা অনুপাতে। ঠিক আছে, দুইজনকে যদি সেম পরিমাণ টানতে হয়, তাহলে কি সেম পরিমাণ বল আমাকে দিতে হবে, দিতে কিন্তু হবে না। ইয়াং এর মডুলাস অনুসারে আমাদের বল একটু কম বেশি করতে হবে, যেটার ইয়াং এর মডুলাস বেশি সেটাকে বল দিতে হবে বেশি, যেটার ইয়াং এর মডুলাস কম সেটার জন্য বল লাগবে কম। সেই হিসাবে আমাদের কি হবে, এফটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। তার মানে আমি যে এফ বলটা দিতেছি তার কিছু অংশ এখন এখানে আসবে, আর কিছু অংশ কোথায় আসবে, এখানে আসবে। আলটিমেটলি দুইটাকে যোগ করলে কত আসবে, এফ এর সমান আসবে। সেই লাইনটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, তো এখন এফ এর ইকুয়েশন আমরা জানি, এফ মানে কি, এফ মানে হচ্ছে y a l ডিভাইডেড বাই l।
তাহলে ওয়াই, তারপরে এরিয়া মানে কত, এখানে এরিয়া মানে হচ্ছে a1 প্লাস a2, তারপরে এখানে থাকবে এল, স্মল এল মানে দৈর্ঘ্য বৃদ্ধি, ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্যটা কত, আদি দৈর্ঘ্যটা হচ্ছে এল, এটারও এল, এটারও কত এল, মানে আদি দৈর্ঘ্যগুলো সেম আর কি ধরা, আর এটার আদি দৈর্ঘ্য এল হতে হবে। এটাই কুষ্ট কত আসবে আমাদের এখান থেকে, y1 a1 দৈর্ঘ্য বৃদ্ধি কিন্তু সেম সবার এল, ডিভাইডেড বাই কত এল, প্লাস ওয়াই a2, আচ্ছা এখানে তো y2 হবে, আর এখানে হবে y1 l ডিভাইডেড বাই কত থাকবে এল থাকবে। দেখো ভাইয়া ওয়াই ভাইয়া সেম হইতে পারে না, মানে আগের বারও দেখলাম ওয়াই আলাদা, এইবারও দেখতেছি ওয়াই আলাদা, ওয়াই কি কখনো সেম সেম হইতে পারে না? ওয়াই তো ম্যাটেরিয়ালের প্রপার্টি, দুইটা ম্যাটেরিয়াল আলাদা হলে ওয়াই তো সেম হবে না। ভাইয়া যদি ভাই ধরলাম যে দুইটা ম্যাটেরিয়াল সেম। সেম হইলে তো আমাদের আর ইয়াই তুলনার ব্যাপারই আসতেছে না, দুইটাকে যোগ করলে কি হবে, তখন তুমি y1 আর y2 সেম ধরলাও, সুবিধা নেই, সেম হইতে পারে। দুইটা তার যদি সেম হয়, তারা যদি সিরিজে কানেক্টেড থাকে, তখন ফর্মুলা কি হবে দেখো তো, যে y1 স্কয়ার আসবে আর নিচে কাজ আসবে 2y1, তো কাটাকাটি গেলে সেটা কি থাকবে, y থাকবে। ম্যাটেরিয়াল যেহেতু চেঞ্জ করে নেই, y চেঞ্জ হওয়ার তো কথা আসতেছে না, ঠিক না? ও ভাই ঠিক আছে ভাই, বুঝছি। হুম, মানে দুইটা যদি সেমই থাকে তাহলে তো ম্যাটেরিয়াল চেঞ্জ হচ্ছে না, তাহলে তখন y থাকবে। এখন হয়েছে কি, দুইটা কম্পোজিট করলে তখন কি হবে সেটা আমরা জানতে চাচ্ছি আর কি। আচ্ছা, তো এখন এখান থেকে অনেক কিছু কাটাকাটি পড়ে যাবে, কি কি বাদ পড়বে, না ভাইয়া 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 চেঞ্জ তো ভাই হচ্ছে ভাই। কি চেঞ্জ হচ্ছে, হচ্ছে না তো, হচ্ছে না না ভাইয়া, y1 ওই আর ওই এটা যদি সেম তাহলে তো হয় ভাই তাহলে এখানে উপরে তো, তাহলে ভাইয়া থাকবে 2y স্কয়ার আর নিচে থাকবে 2y, তাহলে ওয়াই ওয়াই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে, আরে y1 ভাই থাকবে। আমি হুম। ওকে, তাহলে এখন এখান থেকে তো এই জিনিসগুলো বাদ পড়ে যেতেছে, এল বাই এল, এল বাই এল, এল বাই এল, এগুলো সব বাদ পড়ে গেল। বাদ পড়ে গেলে পরে আমাদের এরকম একটা ফর্মুলা থাকে যে y a1 প্লাস a2, এটা ইকুয়ালস টু y1 a1 প্লাস y2 a2। একটু তো এখান থেকে যদি আমি জাস্ট ওয়াইটাকে আলাদা করি, তাহলে y ইকুয়ালস টু কত আসবে, y1 a1 প্লাস y2 a2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। তাহলে এখন আবার ওই যে একটা স্পেশাল কেস আসবে, কেসটা কি, যদি আমাদের এরিয়াগুলো সেম হয়, যদি a1 ইকুয়াল টু a2 হয়, এটা সমান সমান মনে করো আমরা মানে a বললাম। ভাইয়া ধরছিলাম সিরিজে, এবার ধরলাম প্যারালালে, আর তো কিছু না। এবার প্যারালালে ধরছি, আর কিছু না। তাহলে y1 প্লাস y2 দুইটার সাথে কমন আসবে কত আমাদের a, আর নিচে চলে আসবে কত, নিচে চলে আসবে টুয়াইস এ। তাহলে কাটাকাটি করলে পরে আমাদের y সমান সমান কি হয়ে যাবে, দুইজনের গড় হয়ে যাবে জাস্ট। কিন্তু ভাই ফর্মুলার ভাই এই অবস্থা কেন? কোনটার, এরিয়া দ্বারা গুণ হচ্ছে আর কি, প্রথমটার সাথে প্রথমটার এরিয়া, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার এরিয়া, নিচে তাদের যোগফল। ঠিক আছে ভাই বুঝছি। হুম, আচ্ছা, তো ফাইনালি আমরা কি পাইতেছি, আমরা তাদের গড় পাই যেতেছি আর কি। মানে দুইটাকে যখন আমরা সিরিজে কানেক্ট করছি, তখন আমাদের ইয়াং এর গুণাঙ্ক কি বাড়বে না কমবে? পারবে। খেয়াল করো, বাড়বেও না কমবেও না, দুইজনের মাঝামাঝি একটা থাকবে, যেটা শক্তিশালী সেটা, আর যেটা একদম নরম সেই দুইটার মাঝামাঝি চলে আসবে। ঠিক আছে, তাহলে যদি আমার কখনো মিডলের কোনো একটা স্ট্রেন্থ দরকার হয়, তখন আমি কি করবো, দুইটা কম্পোজিট ম্যাটেরিয়ালকে জোড়া দিতে পারি। যদি আমার সেরকম দরকার হয়, যে মনে করো কোনো একটা স্পেসিফিক স্ট্রেন্থ আমি চাইতেছি এটাকে ভেঙে ফেলতে, তো তখন আমার কাছে এমন একটা ম্যাটেরিয়াল আছে যেটা তার থেকে কমে ভাঙে, আর এমন একটা আছে যেটা তার থেকে বেশিতে ভাঙে। তো তখন আমি কি করবো, তাদের মাঝামাঝি কিছু একটা আনার জন্য তাদেরকে কম্পোজিট করবো এভাবে। ঠিক আছে, মানে এটা কেন হইতেছে, কারণ মনে করো 3 আছে আর 4 আছে, দুইটাকে গড় করলে কত আসবে, গড় করলে আসবে 3.5, তাদের মাঝামাঝি পয়েন্টে চলে আসবে। ঠিক আছে, তাহলে এরকম গড় আসে, আর ওইটার ক্ষেত্রে কি হবে, ওইটার ক্ষেত্রে কি বাড়ে নাকি কমে, খেয়াল করো তো, একটা যদি 3 আর একটা যদি 4 হয়, তাহলে আসবে 3 ইন্টু 4 ডিভাইডেড বাই 3 প্লাস 4 ইন্টু 2, 3 4 কত 12, ডিভাইডেড বাই কত 7, ইন্টু কত আসে 2, এটা হিসাব করলে কত আসতেছে, 12/7 ইন্টু 2, দ্যাট ইজ 3.42 আসতেছে। তাহলে এখানেও কিন্তু মাঝামাঝি থাকতেছে, তবে নিচেরটার স্ট্রেংথ একটু বেশি হইতেছে, উপরটার স্ট্রেংথ একটু কি হচ্ছে, কম হচ্ছে, এই কেসটাতে আর কি। আচ্ছা যাই হোক, ওইটার জন্য মনে হয় এরকম কোনো ডিসিশন দেওয়া যাবে না আপাতত, কিন্তু নিচেরটা সম্পর্কে দেওয়া যাবে যে দুইটার মাঝামাঝি থাকবে আর কি। আচ্ছা, এই একটা অঙ্কই থাকে স্পেশাল, আমাদের বইতে দেওয়া আছে, অনেক সময় মিলাতে কষ্ট হয়ে যায় আর কি এটা। তো যাই হোক, এটা একটু মনে রাখবা, তাইলে আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ। এই চ্যাপ্টারে একটা কঠিন অঙ্ক আছে, ওইটা বাদে আর তেমন কিছু নাই, ওইটা মনে হয় না করানোর দরকার আছে, দেয় না কোনো জায়গায়। আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারে আর তেমন কিছু নাই, আমি আবার শুরু থেকে বলি কি কি পড়ছি আমরা এই চ্যাপ্টারের ভিতরে। প্রথমত আমরা
পড়ছিলাম যে ইলাস্টিসিটিটা কি, ওটা ধর্মটা কি। তারপর সেটার মাধ্যমে আমরা ২ টা জিনিসকে ডিফাইন করছি। একটা ছিল পীড়ন আর একটা ছিল বিকৃতি। তারপর পীড়ন আর বিকৃতির যে অনুপাত, সেটা একটা কনস্ট্যান্ট রাশি ছিল হুকের সূত্র অনুসারে। তো এই কনস্ট্যান্ট রাশিটাকে আমরা আবার বিভিন্ন পীড়ন আর বিভিন্ন বিকৃতির জন্য বিভিন্ন ধরনের কি দিতাম, নাম দিতাম। একটা ছিল আমাদের ইয়ংয়ের গুণাঙ্ক, একটা ছিল আয়তন গুণাঙ্ক, আরেকটা ছিল আমাদের ক্লিন্টন গুণাঙ্ক। এদের রাশিমালাগুলো আমরা পড়ছি। তারপরে এই যে ক্লিন্টন গুণাঙ্কের কারণে যে একটা কাজ করতে হয়, তার কারণে বস্তুটা ডিফর্ম হয়। ডিফর্ম হইলে তার ভিতরে কি থাকে? একটা বিভব শক্তি জমা হবে। আমরা আচ্ছা জানতাম যে বস্তুর অবস্থা অথবা অবস্থানের পরিবর্তনের কারণে যে শক্তি জমা হয় সেটাকে আমরা কি বলি? বিভব শক্তি। তো এখানে যেহেতু অবস্থা চেঞ্জ হচ্ছে, ডিফর্ম হচ্ছে, তার মধ্যে একটা শক্তি কি হবে? জমা হবে। সেই শক্তিটা আমরা এখানে পড়ছিলাম। এই যে সঞ্চিত শক্তির রাশিমালা। সেটা কি আসে? হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতির সমান। তো সেটা পড়ার পরে আমরা অঙ্কগুলোতে গেছিলাম একটা করে। গত ক্লাসে আমরা কতগুলো অঙ্ক করছিলাম, আর আজকের ক্লাসে আমরা কি করছি? আরো কয়েকটা অঙ্ক করছি। এটার মাধ্যমে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট আরকি। ঠিক আছে? আচ্ছা। এই চ্যাপ্টারটা আমাদের তেমন কিছু নাই আর। এখন পরের ক্লাসে আমরা কি পড়তে পারি সেটা একটু ডিসাইড করতে হবে। তোমার তো পরীক্ষা আসতেছে, নাইলে আমি আমার মতন আগাইতাম আরকি। আমি যতদিনই পড়াইতেছি তোমার পরীক্ষা থাকে একটা। কি আর করার? না ভাই, এটা শুধু ভাই আপনার কমপ্লেন না ভাই, যে কোচিং এ যাওয়ার সময় যে কোচিং যে মায়ের দিই স্যাররা এমন কেন হ্যাঁ। নাই? স্যার পরীক্ষা, স্যার কয় একটা কলেজে এতগুলো পরীক্ষা